রবীন্দ্রনাথ লিখেছিলেন, কি পাইনি তার হিসেব মিলাতে মন মোর নহে রাজি। তবে আজ রাজ্য বাজেট বলুন কিংবা ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের রায়, কি পেলাম আর কি পাইনি এই তরজাতে একদিন পরেও রাজনীতি তোলপাড়। আর সেই নিয়েই প্রথম প্রশ্ন। রাজ্য বাজেটের পরের দিনই অ্যাকাউন্টে ঢুকলো লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত টাকা। ক্ষমতা এলে লক্ষ্মীর ভাণ্ডারে মাসে ৩,০০০-এর প্রতিশ্রুতি বিজেপি। টাকা পাওয়ার SMS নাকি বেশি টাকার প্রতিশ্রুতি? কিসের পক্ষে রায় দেবে এই রাজ্যের মানুষ? দ্বিতীয় প্রশ্ন। বকেয়া ডিএর পুরোটাই দিতে হবে রাজ্যকে, অবিলম্বে মেটাতে হবে 25%। সুপ্রিম কোর্টের রায় খতিয়ে দেখতে কমিটি গড়লেন মুখ্যমন্ত্রী। কিন্তু এখনই বকেয়া ডিএ মিটিয়ে দিতে কি বাধ্য রাজ্য সরকার, নাকি আইনি মারপ্যাঁচেই আটকে থাকবে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ? তৃতীয় প্রশ্ন। বাজারে ঋণের পরিমাণ ছাড়ালো 8 লক্ষ কোটি, তাও লক্ষ্মীর ভাণ্ডার থেকে বেকার ভাতা, বাজেটে গৌরী সেন রাজ্য সরকার। তাহলে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানোর জন্য ধার নিতে অসুবিধে কোথায়? চতুর্থ প্রশ্ন। হামটি ডামটি বাজেট, কেন্দ্রীয় বাজেট নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যকেই হাতিয়ার করে রাজ্য বাজেটকে কটাক্ষ বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। পাল্টা অপমানের অভিযোগ তুলে ওয়াকআউট বিজেপি। সংসদ বা বিধানসভা, কেন গঠনমূলক আলোচনা ক্রমশ চলে যাচ্ছে পেছনের সারিতে? পঞ্চম প্রশ্ন। লোকে বলছে জোড়া পাতা চিহ্নে ভোটে দাঁড়াতে, জল্পনা উস্কে ইঙ্গিতপূর্ণ মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়। বললেন, দল বিষাক্ত হলে সেই দায়িত্ব আমার নয়, আসন পরিবর্তন করে বিধায়ক থাকিনি। তৃণমূলের বিশেষ কারুর দিকে ইঙ্গিত করছেন প্রাক্তন মহাসচিব। তবে শুরুতেই দেখাবো রাজ্য বাজেট থেকে সুপ্রিম কোর্টের ডিএ নির্দেশ নিয়ে একদিন পরেও কিভাবে আলোড়িত হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি। দেখুন। কলকাতা থেকে দিল্লি, বিধানসভা থেকে রাজ্যসভা, তৃণমূল বিজেপি সংঘাতের আঁচে ফুটছে রাজনীতি। শুক্রবার অন্তর্বর্তী বাজেট নিয়ে তৃণমূল বিজেপি বাগযুদ্ধে তপ্ত হল বিধানসভা। ওদিকে এসআইআর নিয়ে সংঘাতের আঁচ পৌঁছে গেল সংসদ অবধি। তার মধ্যে নানা ইস্যুতে আন্দোলন ঘিরে উত্তাল হলো রাজপথ। তবে শুক্রবার এর মধ্যে সবথেকে ঘটনাবহুল ছিল বিধানসভা, যেখানে বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীর উদ্দেশ্যে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর মন্তব্য ঘিরে ধুন্ধুমার বাধে। ডক্টর অশোক লাহিড়ীকে যেভাবে 10 মিনিট ধরে আক্রমণ করেছেন, অসভ্যের মতো, বর্বরের মতো। শুনতে শুনতে কিসের কি হলো জানি না, সবাই মিলে বেরিয়ে গেলেন। সংঘাতের এই আঁচ পৌঁছে গেছে দিল্লিতেও, তবে সেটা আবার এসআইআর ইস্যুতে। বুধবার এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে সওয়াল করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, নাম তুলতে নয়, এসআইআর হচ্ছে নাম বাদ দিতে। 24 ঘন্টার মধ্যে এ নিয়ে নাম না করে রাজ্যসভায় সরব হন নরেন্দ্র মোদী। घुसपैठियों को बचाने के लिए अदालतों को तब तक प्रेशर पैदा किया जा रहा है। ভারতীয় জনতা পার্টির একবারই এবং প্রধানমন্ত্রী রাতের ঘুম কেড়ে নিয়েছেন তিনি। পারদ চড়ছে ডিএ নিয়েও। সুপ্রিম কোর্টের রায়ের পর রাজ্য সরকারের উপর চাপ বাড়াতে শুক্রবারই রায়ের কপি নিয়ে নবান্নে পৌঁছে যায় আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চ। কিন্তু প্রশ্ন উঠছে, রাজ্য সরকার কি অবিলম্বে ডিএ মেটাতে বাধ্য, নাকি ফের সুপ্রিম কোর্টে যাওয়ার কোনো রাস্তা আদৌ খোলা আছে তাদের সামনে? যদি তুমি রিভিউয়ের পথে যাও, তাহলে সরকারটাকে অচল করার দায়িত্ব আমরা কর্মচারীরা নেব। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন, সেই অর্ডার কালকেই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা এই অর্ডারটা খতিয়ে দেখব, খতিয়ে দেখা হবে, এইটুকুনি বলতে পারি। আর 4% যেটা ডিক্লেয়ার্ড হয়েছে সেটা তো প্রসপেক্টিভ, আর ওটা তো আগে যেটা বকেয়া নিয়ে প্রশ্ন হয়, সেটা আমরা দেখব। মাননীয় মুখ্যমন্ত্রী কালকেই এই সম্পর্কে উত্তর দিয়েছেন। বাকযুদ্ধ, সংঘাত, আন্দোলন সব মিলিয়ে বিধানসভা ভোটের কয়েক মাস আগেই রাজনীতির পারদ একেবারে সপ্তমে। আশাবুল হোসেন, ঝিলম করঞ্জাই ও ব্রতদীপ ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, পরশুদিন এই অনুষ্ঠানেই বলেছিলাম, লক্ষ্মীবারে কি লক্ষ্মী লাভ হবে? সাধারণ মানুষের হাতে টাকা এলে নিঃসন্দেহে তাতে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ে, তা তিনি সরকারি কর্মচারী হন কিংবা সাধারণ মানুষ। গতকাল রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের লক্ষ্মী লাভের দরজা খুলে দিয়েছে সুপ্রিম কোর্ট। আবার অন্যদিকে গতকাল ওই লক্ষ্মীবারেই অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের মতো সামাজিক প্রকল্পের অনুদান বাড়ানোর পাশাপাশি নতুন প্রকল্প যুবসাথী নাম দিয়ে বেকার ভাতা, তার পাশাপাশি আশা, অঙ্গনওয়াড়ি, সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশ, পার্শ্ব শিক্ষক, শিক্ষা বন্ধুদের ভাতা বৃদ্ধির কথা মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। আমরা এই অনুষ্ঠানে দুটো দিক নিয়ে আলোচনা করব।
গতকাল সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে যে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, তা কি রাজ্য সরকার কোনোভাবে আইনের মারপ্যাঁচে আটকে রাখতে পারে? অন্যদিকে এটাও আজ আলোচনা করতে হবে যে এত ভাতা আর অনুদানের জোয়ারে কি তরুণ প্রজন্মের কর্মসংস্থানের প্রশ্নটা পেছনের সারিতে চলে গেল? আজ আমার প্রথম বক্তা বিশ্বনাথ চক্রবর্তী কি মনে করেন? দেখুন সুমনদা, ভাতা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার নিজের সরকারের ব্যর্থতা ঢেকে রাখতে পারছেন। ভাতা দিয়ে মানুষের ক্ষোভ বিক্ষোভকে আটকে রাখতে পারছেন। ভাতা দিয়ে তিনি তার সাফল্য দাবি করছেন, কিন্তু বাস্তবে কোনো প্রশাসনিক বা আর্থিক বিকাশ না করার জন্যই তাকে নানা ক্ষেত্রে ভাতা ছড়িয়ে মানুষকে শান্ত রাখতে হচ্ছে। ধরুন, চাকরি দুর্নীতি আটকে উনি যদি রাজ্যে শিল্পায়ন করতেন, শিল্পের বিকাশ ঘটাতেন, তাহলে আজকে বেকারদের অসন্তোষকে আটকানোর জন্য ওই বেকার ভাতা তাকে ব্যবস্থা করতে হতো না। সেটাও আগস্ট মাস থেকে চালু হবে। কেবলমাত্র বেকারদের, বাড়ি বাড়ি বেকার, ঘরে ঘরে বেকার, ফলে এই বেকারদেরকে আটকানোর জন্য তিনি কিন্তু কর্মসংস্থান করছেন না, তিনি চাকরির ব্যবস্থা করছেন না, চাকরির দুর্নীতি আটকাচ্ছেন না, শিল্পায়ন ঘটাচ্ছেন না। ফলে ভাতা দিয়ে আপাতত সন্তোষ করে রাখো, আপাতত মানে তাদের অসন্তোষটাকে আটকে রাখো। আবার শিক্ষা এবং চাকুরির যদি সত্যি ব্যবস্থা করতেন ঠিক মতন, তাহলে মহিলাদের ক্ষমতায়ন হতো। মহিলাদের ক্ষমতায়ন ঘটলে তারা স্বনির্ভরভাবে নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করতে। আজকে মহিলাদেরকে নির্ভরশীল হয়ে থাকতে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার মধ্যে দিয়ে। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার হলো একটা নির্ভরশীল প্রকল্প, যেখানে শিক্ষা, স্বাস্থ্য এবং সঠিকভাবে কর্মসংস্থানের সুযোগ না পাওয়ার জন্য মেয়েরা কিন্তু তাদের সক্ষমতা তৈরি হচ্ছে না। তার ফলে তারা নির্ভরশীল ভোটার হয়ে থাকছেন এবং তাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার তৈরি করা হচ্ছে। উপযুক্ত শিক্ষা আর কর্মসংস্থান দিলেন, মেয়েদের জন্য কি আলাদা ভাণ্ডার দিতে হতো? একইভাবে আপনাকে বলতে চাই যে হাসপাতালগুলো যদি উন্নতি হতো, হাসপাতালগুলো যদি পরিকাঠামোর বিকাশ ঘটতো, হাসপাতালগুলোতে যদি ডাক্তারবাবুরা থাকতেন, তাহলে কি সত্যি স্বাস্থ্যসাথীর জন্য কোটি কোটি টাকা ব্যয় করতে হতো? সরকারি হাসপাতালে যদি উপযুক্ত পরিকাঠামো মমতা বন্দ্যোপাধ্যায় গড়ে তুলতে পারতেন স্বাস্থ্যমন্ত্রী হিসাবে, তাহলে তাকে কি কোটি কোটি টাকা বরাদ্দ করে ওই কার্ড ধরিয়ে দিতে হতো হাতে? একেবারেই নয়। ফলে তার স্বাস্থ্য দপ্তরের ব্যর্থতা ঢাকার জন্য, মানুষের ক্ষোভ বিক্ষোভ আটকানোর জন্য আজকে স্বাস্থ্যসাথী কার্ড হাতে ধরিয়ে দিতে হচ্ছে। এবং একই সাথে আপনাকে বলতে চাই যে গ্রামের যদি আপনি অ্যাগ্রো ইন্ডাস্ট্রি গড়ে তুলতে পারতেন, কৃষির সাথে শিল্পের যদি লিঙ্কেজ করে দিতে পারতেন, আজকে কৃষি এবং শিল্পের সমভাবে বিকাশ ঘটাতে পারতেন, তাহলে কৃষকদেরকে আপনার ভাতা দিতে হতো না। কৃষকদের যদি আয় বাড়ত, কৃষকদের কৃষি বিকাশ এবং শিল্পের বিকাশ যদি পাশাপাশি হতো এবং অ্যাগ্রো ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট হতো, তাহলে কৃষিক্ষেত্রে কৃষকদের আয় বাড়ার সাথে সাথে তাদের পারচেজিং পাওয়ার বাড়ত, তারা নিজের পায়ে দাঁড়িয়ে কৃষি ব্যবস্থা পরিচালনা করতেন, যেটা পাঞ্জাব হরিয়ানাতে হয়। আমার রাজ্যে কৃষকদেরকে কেন দাম খয়রাতিতে রাখতে হয়, কেন ভাতাতে রাখতে হয়? কারণ কৃষকদের আয় একই জায়গায় পড়ে রয়েছে। সেটা বোঝা যায় কি করে? আপনি যে কোনো কৃষি শ্রমিকের দিকে তাকান, কৃষি শ্রমিকদের বেতন গত 5 বছরে 50 টাকাও বাড়েনি। গত 5 বছর আগে 200 টাকা করে রোজগার ছিল, পার ডে কাজ করলে 200 টাকা, আজও 200 টাকা। বরঞ্চ কৃষকরা চলে যাচ্ছে দক্ষিণ ভারতবর্ষে, কেরালাতে চলে যাচ্ছে, সেখানে 1200 টাকা রোজগার পায়। চলে যাচ্ছে উত্তরপ্রদেশে অথবা পাঞ্জাবে, সেখানে কৃষি কাজ করে তারা অনেক বেশি রোজগার পায়। তাহলে আপনি কৃষি শ্রমিকের মজুরি বাড়ে না কেন? তার কারণ কৃষিক্ষেত্রে কৃষকের আয় বাড়ে না, ক্রয় ক্ষমতা বাড়ে না। আপনি সেটা না নিশ্চিত করে কৃষকদের 4000 টাকা ধরিয়ে দিচ্ছেন, তা দিয়ে আপনি আপনার ব্যর্থটাকে ঢাকবার চেষ্টা করছেন। একইভাবে আপনাকে বলতে চাই, লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আপনি অতিরিক্ত ব্যয় বরাদ্দ কত করেছেন? 15,000 কোটি টাকা করেছেন। আপনার অগ্রাধিকার কি হওয়া উচিত? এই বিভিন্ন ধরনের মন্দিরগুলো হওয়া উচিত। আপনার কর্মচারীকে যদি আপনি দিয়ে না দেন, কে দেবে? আপনি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে 25% ডিএ দিতে পারতেন। 25% ডিএর জন্য খরচ হয় 10,000 কোটি টাকা। আপনি বিভিন্ন ভাতাতে টাকা দিচ্ছেন, অথচ আপনার সরকারি কর্মচারীকে বছরের পর বছর বঞ্চিত করছেন।
15,000 কোটি টাকা আপনি ব্যয় বরাদ্দ বাড়াচ্ছেন লক্ষ্মীর ভান্ডারে, অথচ আপনি সরকারি কর্মচারীদের 25% ডিএ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে দিচ্ছেন না। 10,000 কোটি টাকা যেখানে খরচা হয়, আপনার অগ্রাধিকারটা কি? আপনি পুলিশ সমেত রাজ্যের 6 লক্ষ সরকারি কর্মচারী অবসর নিয়েছে আপনার শাসনকালে। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি প্রশাসনকে শক্তভাবে দাঁড় করাচ্ছেন না। সমস্ত ক্ষেত্রে পুলিশের সিভিক ভলান্টিয়ার, শিক্ষকের সিভিক শিক্ষক, সর্বত্র অস্থায়ী চুক্তিভিত্তিক কোথাও 5,000 10,000 টাকা ভাতার মতন করে আপনি অস্থায়ী কর্মচারী তৈরি করে রেখেছেন। স্থায়ী যা কর্মচারীদেরকে আসনগুলো পূরণ করছেন না। আপনি কি করছেন? তাদেরকে বছরে একবার 500 টাকা ভাতা বাড়িয়ে দিচ্ছেন। সিভিক ভলান্টিয়ারদের আপনি কি করেছেন? 1,000 টাকা বাড়িয়েছেন। এই টাকা দিয়ে আপনি প্রথমত আপনার প্রশাসনিক দুর্বলতা ঢাকতে পারছেন না, এবং দ্বিতীয় যেটা, সেটা কেবলমাত্র 10,000 5,000 7,000 টাকা বন্টন করে আপনি না তার আশা পূরণ করতে পারছেন, তার পারিবারিক আশা পূরণ করতে পারছেন, না রাজ্যের অর্থনীতি পরিবর্তন করতে পারছেন। লাস্ট একটা কথা বলছি, দেখুন দক্ষিণ ভারতবর্ষের সাথে যদি তুলনা করি, দুটো রাজ্য, দুটোই বিজেপি শাসিত নয়, একটা তামিলনাড়ু আর একটা কর্ণাটক, দুটো রাজ্যই একই সাথে ভাতা চালু করে রেখেছে বহু বছর ধরে। জয়ললিতার আমল থেকে তামিলনাড়ুতে ভাতা চলছে, কিন্তু একই সাথে কিন্তু পরিকাঠামোগত বিকাশ এবং শিল্পের বিকাশে আজকে দুটো রাজ্য কোথায় গিয়ে পৌঁছেছে যে তামিলনাড়ু আজকে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় গাড়ি ইন্ডাস্ট্রির হাব হয়েছে, আর একইভাবে কর্ণাটক আইটি সেক্টরে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় হাব হয়েছে। কলকাতা সমেত পশ্চিমবাংলার সমস্ত শিক্ষিত বেকারদের একটা বড় অংশই দক্ষিণ ভারতবর্ষের এই দুটো রাজ্য, বিশেষ করে আমি শুধু তার সঙ্গে যোগ করব, যে দুটো রাজ্যের উদাহরণ বিশ্বনাথ চক্রবর্তী দিলেন, দুটোই কিন্তু অত্যন্ত শিল্প সমৃদ্ধ রাজ্য, এবং সেখানে ভাতা সমাজের পিছিয়ে পড়া অংশ, পিছিয়ে পড়া শ্রেণী পাচ্ছে। আমি দুটো শুধু এই আলোচনা থেকে সরিয়ে রাখছি, আরও বিস্তারিত আলোচনার প্রয়োজনে। একটা হচ্ছে ডিএর অংশ, আর একটা অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডার। আমি বলছি সেই লক্ষ্মীর ভাণ্ডার যে মডেলটা কপি হচ্ছে, এবং সেই লক্ষ্মীর ভাণ্ডার যেখানে যদি 3,000 টাকা মাসের প্রতিশ্রুতি পাই, তাহলে এটা কি আগাম প্রশাসনিক ব্যর্থতা ঢাকার বিরোধীদের উপায়? আমি জানি না, বিস্তারিত আলোচনায় আসবো, অবশ্যই তন্ময়ের উত্তরেও আসবো, কিন্তু তার আগে একেবারে সমান্তরালভাবে এই অনুষ্ঠানে আজকে বিধানসভায় কি হলো এই বাজেট সেশনে, বাজেট নিয়ে আলোচনার অংশে, তা দেখাবো। তার কারণ আজকে কেন্দ্রীয় বাজেটের কথা, সেই নিয়ে মুখ্যমন্ত্রীর কটাক্ষ নিয়ে রাজ্য বাজেটকে কটাক্ষ, এবং আলটিমেটলি বিরোধীদের ওয়াকআউট। কি হলো বিধানসভায় এক ঝলকে। তৃণমূল কংগ্রেস জানে এই নির্বাচনে তারা হারবে। 15 বছরে যদি কিছু করতে না পারতো, তাহলে 11-র পর 16-এ আর আসতো না। আর 26-এ মানুষের রেডি হয়ে আছে, আসবে এই সরকার। বিধানসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে ঢালাও ভাতা ঘোষণা করেছে তৃণমূল সরকার। লক্ষ্মী ভারে লক্ষ্মী লাভ হয়েছে মহিলা সিভিক ভলান্টিয়ার, অঙ্গনওয়াড়ি কর্মী থেকে প্যারা টিচারদের। 24 ঘন্টার মধ্যে সেই বাজেট নিয়ে আলোচনায় তুলকালাম বাঁধল বিধানসভায়, যা গড়ালো ওয়াকআউট অবধি। শুক্রবার অন্তর্বর্তী বাজেট নিয়ে বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী বলেন, এত বড় বাজেট, কাল রাত 4:30 পর্যন্ত জেগে পড়েছি। এরপরই মোদী সরকারের বাজেট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের প্রসঙ্গ টানেন তিনি। হামটি ডামটি বাজেট। বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী বলেন, কেন্দ্রীয় বাজেটকে হামটি ডামটি বাজেট বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার মনে হয়েছে ওটা উনি নিজের রাজ্যের বাজেট নিয়ে বলেছেন। এরপর জবাবে ভাষণ দিতে ওঠেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি অশোক লাহিড়ীকে কটাক্ষ করেন বলে বিজেপির অভিযোগ, যার প্রতিবাদ করেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। ইংরেজিতে এটাকে বলে স্কচড আর্থ পলিসি। যখন আপনার দেশে আক্রমণ করে আমি পারলাম না, হেরে ফিরে যাচ্ছি, তখন ধান ক্ষেত জ্বালিয়ে দিলাম, বাড়িঘর জ্বালিয়ে দিলাম। ব্যক্তিগত আক্রমণ না করে যা বক্তব্য রাখা হয়েছে তার কথা বলা উচিত। সদনে দাঁড়িয়ে বলেছি, রেকর্ডেড, যে আপনি বাংলার লোক, গর্বিত, কিন্তু এত অর্থনীতি কিন্তু বাংলা শিখে খালি বোঝা পড়া যায় না, এটা আবার ইংরেজিও পড়তে হয়। আমাদের বলছেন সদনে যে ভোর 4টে অবধি ওনাকে পড়তে হয়েছে। এবার যদি আমি বলি যে আপনি এইটা এত ভোর 4টে অবধি পড়লেন, তার মানে অনেক কিছু বুঝতে হয়েছে, তাহলে এটা কি ব্যক্তিগত আক্রমণ হলো? রাজ্যের অন্তর্বর্তী বাজেট নিয়ে বিধানসভায় তীব্র সমালোচনা করেন শুভেন্দু অধিকারীও। তিনি বলেন, এটা নির্বাচনী প্রচারপত্র, ভোট অন অ্যাকাউন্টে এত কিছু করার থাকে না। কোড অফ কন্ডাক্টের কারণে এগুলি কোনোভাবেই কার্যকরী হবে না।
তিনি কম্পার্টমেন্টাল এমএলএ। এরা যে অর্থনীতিকে ধ্বংস করেছে ডক্টর অশোক লাহিড়ী এটা এক্সপোজ করে, তাই এদের অসুবিধা। বিরোধী দলনেতা ওয়াকআউট করেছেন একটাই কারণে, কারণ অশোক লাহিড়ী বলেই ফেলেছেন কেন্দ্রেরটা হামটি ডামটি বাজেট যদি হয় তাহলে প্রকারান্তরে স্বীকার করেছেন, সেটার জন্যই ও অস্বস্তিকর অবস্থায় বেরিয়ে গেছে। শনিবার রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের শেষ দিন, তার আগে শুক্রবারই পারদ চড়ল সপ্তমে। উজ্জ্বল মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আবার বলছি, সাধারণ মানুষের হাতে টাকা এলে তা সে ভাতা বা অনুদানের মাধ্যমেই আসুক বা অন্য কোনো উপায়ে আসুক, বাজার চাঙ্গা হয়। সেই জন্যই অভিজিৎ বিনায়কের মতো অর্থনীতিবিদরা এই ডিরেক্ট ক্যাশ ট্রান্সফারের পদ্ধতিকে সব সময় সমর্থন করেন। কিন্তু যেভাবে ভোটের আগে এই রাজ্য বাজেটে বিভিন্ন গোষ্ঠীকে বার্তায় একেবারে ভাসিয়ে দেওয়া হয়েছে, তাতে তৃণমূল সরকারকে আবার সেই সপ্তদশ শতাব্দীতে ফিরে যেতে হবে। কারণ হুগলিতে জন্ম নেওয়া সুবর্ণবনী গৌরী সেনকে লাগবে এই বাজেট প্রস্তাব বাস্তবায়িত করতে, বিশেষ করে যেখানে বাজারে রাজ্য সরকারের দেনার পরিমাণ এখনই 8 লক্ষ কোটি টাকা পেরিয়ে গেছে। অর্থাৎ প্রশ্ন উঠবে যে একটা গৌরী সেনে হবে তো? কিন্তু আমার তন্ময়ের কাছে তার থেকেও বড় প্রশ্ন যেটা থাকবে সেটা হচ্ছে ভারী শিল্প আসছে না, বিপুল কর্মসংস্থান তৈরি হচ্ছে না ভারী শিল্প নেই বলে। সেই জন্য 1,500 টাকার বেকার ভাতা নিয়ে বাংলার যুবক যুবতীদের সন্তুষ্ট থাকতে হবে। তন্ময়। সুমনদা, আজকে যে রাজ্য বাজেট নিয়ে আলোচনা, সেই বাজেটে আসলে বাজার অর্থনীতি কিভাবে চলে আপনি যথার্থভাবে শুরু করেছিলেন। যে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেছেন ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার করলে সেটাও একটা ইকোনমি। আমি প্রথমে বাজার অর্থনীতির দুটো দিক একটু বলি। এক হচ্ছে একটা মডেল, সেটা হচ্ছে ডিমান্ড বেসড মডেল, যেখানে মানুষের হাতে অর্থ পৌঁছে দেওয়া হয়, সেখান থেকে সেই অর্থর জন্য ডিমান্ড তৈরি হয়, ডিমান্ড তৈরি হয়ে ইকোনমি চাঙ্গা হয়, চাঙ্গা হয়ে তারপরে সার্বিকভাবে তার থেকে রেভিনিউ জেনারেশন হয়। এটা মূলত যারা বামপন্থা রাজনীতি করে মূলত সেই দিকে থাকে। যারা অতি দক্ষিণপন্থী রাজনীতি করে তারা সাপ্লাইয়ের রাজনীতি করে, সাপ্লাই বেসড ইকোনমি। সেখানে কি কিছু পুঁজিপতি, কিছু শিল্পপতিকে প্রচুর ছাড় দেওয়া হয় যাতে তারা শিল্পের বিকাশ ঘটাতে পারে, সেখান থেকে চাকরি হবে ভাবে, চাকরি হওয়া থেকে অর্থনীতির ডেভেলপ হবে। তো সরাসরি দুটো অর্থনৈতিক মডেল, এর মাঝামাঝি হচ্ছে সোশ্যাল ডেমোক্রেটের একটা মডেল আছে। আমি যে বিষয়ে আসব, যেটা নিয়ে আপনি বললেন, পশ্চিমবঙ্গের মতো রাজ্যে শিল্পে তো ইনসেনটিভ দিতে হচ্ছে না, আমাকে ভারী শিল্প নেই, সময় দিতে হবে একটু। যে এইবার এই যে দুটো অর্থনীতির কথা বললাম, ভারতবর্ষের বর্তমান পরিস্থিতিতে যেখানে 1% মানুষের হাতে 53% অর্থ আছে, ওয়েলথ আছে, সেখানে সাপ্লাই বেসড ইকোনমি যদি আরো প্রমোট করা হয় তাহলে এই বৈষম্য বাড়বে। হাঙ্গার ইন্ডেক্সে আমরা দিনের পর দিন কমে যাচ্ছি, সেটা কমবে। তুমি নিশ্চয়ই এটা বলতে চাইছো না যে অর্থনীতির এই সূত্র মেনে পশ্চিমবঙ্গ শিল্প আনছে না? না, আমি আসছি, আমি শেষ করিনি, আপনি বলবেন। এবার আমার বক্তব্য হচ্ছে যে তার মানে ওই ইকোনমিক মডেল ইন্ডিয়ার জন্য, ভারতবর্ষের জন্য এই মুহূর্তে ঠিক বলে আমরা মনে করি। ঠিক নয়, কিন্তু একজন বেকার যুবককে তুমি যদি 20,000 টাকা বেতনের একটা চাকরি দাও, তার বদলে 1,500 টাকা ভাতা দাও, তাহলে সেটাও তো বৈষম্য বাড়াচ্ছে। নিশ্চিতভাবে আপনি যেটা বলছেন, আমি ওই প্রশ্নে আসছি। এবার এই ব্যালেন্স করে একটা সামগ্রিকভাবে বাজেট পেশ করতে হয়। আমরা এই ব্যালেন্সের বাজেট করার চেষ্টা করেছি। আপনি বারবার 8 লক্ষ কোটি টাকা ধারের কথা বললেন, আমি দুটো তথ্য দিতে চাই। 2011 সালে ছিল 2 লক্ষ কোটি টাকা ধার, সেটা বেড়েছে 4 গুণ। কেন্দ্র সরকারে 2011 সালে ছিল 30 লক্ষ কোটি টাকার ধার, সেটা 2024-এ 168 কোটি টাকা হয়েছে, সেটা 5.6 টাইম। আর একটা বাজেটের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে রাজস্ব ঘাটতি, যেটা থেকে ঠিক হয় এই যে কোত্থেকে পয়সা আসবে। আপনারা এটা বলছেন ফিসক্যাল ডেফিসিট, ফিসক্যাল ডেফিসিটে রাজ্যের ফিসক্যাল ডেফিসিটের টার্গেট হচ্ছে 3%, সেখানে কেন্দ্রের ফিসক্যাল ডেফিসিট হচ্ছে 4.4 ছিল, 4.3-তে আনার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ সার্বিকভাবে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক ফিসক্যাল সিচুয়েশন রাজ্যের ভালো তো? তাহলে আমার পরের প্রশ্ন থাকবে যে বেচারা সরকারি কর্মচারীদের দিয়ে দিচ্ছে না কেন? নিশ্চয়ই এই বিষয়ে আসবো। আমি জানতাম আপনি এই প্রশ্ন করবেন। এবার ডি এর প্রশ্ন আসছে। ডিএ পান এই সদস্যর সংখ্যা কত? সারা পশ্চিমবাংলায় সদস্যের সংখ্যা কত? 10 লক্ষ। 10 লক্ষ। আমরা লক্ষ্মীর ভান্ডার দিয়েছি কত লোককে? 2,21,00,000 লোককে। 2,21,00,000 লোক। কিন্তু বিকল্প নাকি দাদা? 2,21,00,000 দিচ্ছ বলে 10 লক্ষকে বঞ্চিত করছো? বলিনি, আমি শেষ করি। 2,21,00,000 লোককে আমরা লক্ষ্মীর ভান্ডার দিয়েছি। আর এই 10 লক্ষ যে মানুষজন আছেন তাদেরকেও কিন্তু আমরা
ডিএ 4% দিয়েছে এবং বাকি দেব না কখনো বলিনি, আমরা বলছি যে আরো অর্থ সংস্থান করে দেব। এই আমি বুঝলাম, কিন্তু তুমি লক্ষ্মীর ভান্ডার বলো, কন্যাশ্রী বলো, রূপশ্রী বলো, এই প্রকল্পগুলো মমতা বন্দ্যোপাধ্যায় কালকেই আরো 4টে নতুন প্রকল্প করেছেন, প্রকল্পের সেঞ্চুরি হয়েছে। 100টা প্রকল্প যাদের মাধ্যমে রূপায়িত হচ্ছেন তারা হচ্ছেন সরকারি কর্মচারী, সফলভাবে যারা রূপায়িত করছে, আমরা তাদের প্রায়োরিটি লিস্টে তারা পিছিয়ে কেন? লিস্টে কমাচ্ছি না তো, আমরা বলছি যে ব্যালেন্সের বাজেট করতে হচ্ছে, কারণ আমি এখনো কেন্দ্র সরকারের থেকে 2 লক্ষ কোটি টাকা পাইনি। আমাকে যেটুকু সংসারে আছে তার মধ্যে থেকেই সবাইকে দুয়ারে সরকার আমরা কিন্তু দিচ্ছি, ফ্ল্যাগশিপ প্রজেক্টগুলো যারা রূপায়িত করছেন। ডিএ তেও দেব না এরকম বলছি না, ডিএ দিচ্ছি, 4% দিয়েছি, আরো দেব, যার জন্য কমিটি ঠিক হয়েছে। কিন্তু তুমি বলছো তোমার সরকারের আর্থিকভাবে এত ভালো অবস্থা, যাদের হকের টাকা, আচ্ছা তুলনামূলকভাবে ভালো অবস্থা ধরছি, যাদের হকের টাকা তাদের কেন মানে পরের দিকে ঠেলা হবে? আমি অঙ্ক করে দেখাবো যে কত টাকা, মাত্র কত টাকা ব্যয় করতে হবে সরকারকে। আর দুটো তথ্য জাস্ট দিয়ে তারপরে শেষ করব, সেটা হচ্ছে বিশ্বনাথ দা বললেন যে এগ্রিকালচার বা শিল্প বা হচ্ছে যে জায়গাগুলো হেলথ, এই জায়গাগুলোতে আসলে প্রশাসনিক ব্যর্থতা ঢাকার জন্য ভাতা দিতে হচ্ছে, ঠিক উল্টোটা। আমি প্রথমে অর্থনীতির বিষয়টা বললাম, এবার দেখুন এগ্রিকালচারে 2011 সালে 280 কোটি টাকার বাজেট ছিল, সেইটা 2026-এ 10,463 কোটি টাকা। হেলথের বাজেট হচ্ছে 911 কোটি টাকা ছিল, সেটা 22,338 কোটি টাকা, এবং এমএসএমই 308 কোটি টাকা ছিল, সেটা 1250 কোটি টাকা। অর্থাৎ বাজেট বাড়েনি এরকমটা নয়, আমরা সেই ক্ষেত্রগুলোতেও বাড়িয়েছি, তার সঙ্গে অ্যাডিশনালি আমরা যাতে এই বৈষম্য সারা দেশে যেভাবে তৈরি হচ্ছে সেটাকে ব্যালেন্স করার চেষ্টা করেছি পশ্চিমবাংলার বাজেট। অর্থনীতি যুক্তিটাও দিতে আমি বলেছি যে মানে কৃষিক্ষেত্রে যদি সত্যি কৃষকদের পারচেজিং পাওয়ার বাড়তো, তাহলে কৃষি শ্রমিকদের বেতন বাড়তো, অর্থাৎ মজুরি হার বাড়তো। পশ্চিমবাংলা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে কম হারে মজুরি এখানে আছে, অর্থাৎ একজন মানে মানুষ সারাদিন খেটে এখানে 250 টাকা ম্যাক্সিমাম পায়, আর অথচ দক্ষিণ ভারতবর্ষে সেই লোকটি যখন যাচ্ছে 1200 টাকা পাচ্ছে। দ্বিতীয় যেটা, একজন পরিযায়িকা এখানে 2000 টাকা পায়, সে যখন ব্যাঙ্গালোরে যাচ্ছে 10,000 টাকা উপরে পায়। আমার প্রশ্ন হচ্ছে ম্যান পাওয়ার তোমার বাড়ছে না? আমি ম্যান পাওয়ারের এটা বলছি, আপনার কাছে তুমি যেটা দিচ্ছ ঠিক নেই, তুমি যেটা দিচ্ছ বেশি হতে পারে, কিন্তু আমি তথ্য দিই। জাতীয় মানে শ্রমিক বলছেন, আমি কৃষক পরিবারের সন্তান, আমার বাড়িতে এখনো কৃষক। আমি বলছি আজকের দিনে আপনি যদি খোঁজ নেন, এখনই ফোন করে এখান থেকেও শোনাতে পারি যে এখন এই 250 টাকা বলছেন, 250 টাকা নেই, পার ডে শুধুমাত্র দুপুর অবধি কাজ করে, সেটা 450 থেকে 500 টাকা। পুরুলিয়া, বাঁকুড়া, আমি পুরুলিয়া, বাঁকুড়া, আমি এই ব্যাপারে নিশ্চিত আমি আপনার থেকে বেশি। আমি একটু আলোচনাটা এগিয়ে নিয়ে যাই, নিশ্চয়ই তাতে কেউ আপত্তি করবেন না। আমি অবশ্য কৃষক পরিবারের সন্তান নই, কিন্তু আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার অধিকার আমার আছে। কিন্তু এখান থেকে জোকস অ্যাপার্ট, আমি আবার বলছিলাম যে সমান্তরালভাবে রাজ্য বিধানসভায় আজকে কি হলো সেটাও দেখাবো। আজকে সংখ্যালঘুদের দিয়ে মন্তব্য এবং তা নিয়ে বাকযুদ্ধ ইত্যাদি হলো। মাননীয় স্পিকার অবশ্য বিধানসভার কার্যবিবরণী থেকে অগ্নিমিত্রা পালের বক্তব্য তিনি বাদ দিয়েছেন। আমি দ্রুত একবার এই নিয়ে বিতর্ক, রাজনৈতিক চূড়ান্ত বিতর্ক, গোটা দিন যারা টেলিভিশন ফলো করেছেন তারা দেখেছেন কি পর্যায়ে উঠেছিল, দ্রুত এক ঝলকে দেখিয়ে দেবো। আপনারা মানে আপনাদের সরকার সংখ্যালঘুদের ব্যবহার করে ভোট ব্যাংকের জন্য আপনারা তাদেরকে ক্রিমিনাল বানাচ্ছেন। এরকম মহিলাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া দরকার, এরা অযোগ্য। বিধানসভা ভোটের আগে হিন্দু মুসলিম মন্দির মসজিদ নিয়ে সংঘাত সপ্তমে, এবার আঁচ গিয়ে পৌঁছলো বিধানসভাতেও। সংখ্যালঘু নিয়ে তুমুল বাকযুদ্ধে জড়ালেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। শুক্রবার বক্তৃতা চলাকালীন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, ক্রিমিনাল সংখ্যালঘুদের রক্ষা করা এই সরকারের একমাত্র কাজ। এর তীব্র প্রতিবাদ করেন তৃণমূল বিধায়ক ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামে বহু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ প্রাণ দিয়েছেন, সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ক্রিমিনাল নয়, আপনাদের ধিক্কার। অগ্নিমিত্রা পালের উদ্দেশ্যে ফিরহাদ হাকিম বলেন, আপনাকে ক্ষমা চাইতে হবে, আপনাদের ধিক্কার, লজ্জা করে না? ভোট ব্যাংকের জন্য আপনারা তাদেরকে ক্রিমিনাল বানাচ্ছেন, এটা তো সত্যি কথা। আজকে সংখ্যালঘুরা ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামে তাদের কি অবদান আমরা সবাই জানি। আপনাদের ইলেকশন রাজনীতির বেনিফিটের জন্য আপনারা ভোট ব্যাংকের জন্য শুধু সংখ্যালঘুদের ব্যবহার করেন।
আমরা কিন্তু সেটা করি না, ওটা আপনারা ধর্ম নিয়ে রাজনীতি করেন। অসভ্যতার চূড়ান্ত ছাড়িয়ে গেলেন। একটা জাতিকে ক্রিমিনাল আখ্যা দেওয়া এই সাহস উনি পেলেন কোথা থেকে? ভারতে আমাদের সমান অধিকার, অগ্নিমিত্রা পালের যে অধিকার, আমার বা যে কোনো মাইনরিটির একই অধিকার। কে ক্রিমিনাল? এপিজে আব্দুল কালাম ক্রিমিনাল? মৌলানা আবুল কালাম ক্রিমিনাল? অগ্নিমিত্রা পাল এবং ফেরাদ হাকিমের মন্তব্য পাল্টা মন্তব্য ঘিরে তুমুল হট্টগোল বেঁধে যায় বিধানসভায়। ওয়েলে দাঁড়িয়ে প্রতিবাদ শুরু করেন তৃণমূল বিধায়করা, পাল্টা স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়করাও। এটা অগ্নিমিত্রা পালের কথা নয়, আসামের মুখ্যমন্ত্রীর কথা। সেই কারণে আসামে মাদ্রাসা চালিয়েছেন, এরকম 700 মাদ্রাসা তারা বন্ধ করে দিয়ে সরকারি শিক্ষা ব্যবস্থা মেন স্ট্রিম এডুকেশনে কনভার্ট করে দিয়েছেন তাদের মাদ্রাসাগুলোকে। আর এগুলো কোথায়? এই যে 7 শেখ ধরা পড়লো 1.5 বছর আগে হরিহরপাড়া, সে 1.5 বছর ধরে এখানে খাজেরি মাদ্রাসা চালাচ্ছে। সে আনসারুল বাংলার জঙ্গি, এখানে জঙ্গি মডুল করতে এসেছিল। কি খারাপ কথা বলেছে? এরকম মহিলাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া দরকার। এরা অযোগ্য। আমরা একসাথে আছি, একসাথে থাকবো। হিন্দু মুসলমান তাস খেয়ে বাংলায় কিছু করা যাবে না। মানুষ ধৈর্য ধরে আছে, প্রমাণ পাবেন ভোটে। মানে আপনি যেটা বলছেন অগ্নিমিত্রা পাল যেভাবে আচরণ করলেন সেটা সংবিধান বিরোধী, গণতন্ত্র ওখানে দাঁড়িয়ে ক্ষমা চাওয়া হচ্ছে, প্রচন্ড অন্যায় কাজ করেছে। এই ঘটনায় নিন্দা প্রস্তাব আনেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। অগ্নিমিত্রা পালের শাস্তির দাবি তোলেন তৃণমূল বিধায়করা। স্পিকার জানিয়েছেন এটা প্রস্তাব আকারে আনতে হয়, তা নিয়ে ভোটাভুটির প্রয়োজন। বিধানসভায় এই ধরনের মন্তব্য করা অত্যন্ত, আমি বলবো যে দৃষ্টিকটু। আমি বলেছি যে নিন্দাসূচক একটা প্রস্তাবনা এনে বলেছেন, সবাইকে নিন্দা করা হয়েছে এই ধরনের প্রস্তাব শব্দ ব্যবহার করার জন্য। এই বহির্ভূত রেকর্ডের বাইরে কথাবার্তা বলেছেন। অধ্যক্ষ জানান অগ্নিমিত্রা পালের বক্তব্য বিধানসভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়েছে। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এই অনুষ্ঠানে আপনারা দেখছেন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এত সমালোচনা। বিজেপি বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ভোট কিনতে ভাতার রাজনীতি করছেন। কিন্তু বিহারে বিজেপি ঠিক কী করছে? নির্বাচনী আচরণবিধি চালু হয়ে যাওয়ার পর বহুবার এই অনুষ্ঠানে আমরা আলোচনা করেছি, মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি 10,000 টাকা দিয়েছিল নীতিশ কুমার আর বিজেপির জোট সরকার। বাংলায় ভাতা চালু করা বা ভাতার অঙ্ক বাড়ানো ভোট কেনা হলে বিহারে ওটা কী ছিল? লক্ষ্মীর ভাণ্ডার মডেলে মধ্যপ্রদেশ থেকে মহারাষ্ট্র, আসাম থেকে উড়িষ্যা বিভিন্ন নামে লক্ষ্মীর ভাণ্ডার ধরনের প্রকল্প চলছে। তো পূর্ব পশ্চিম থেকে উত্তর সর্বত্র এই লক্ষ্মীর ভাণ্ডার মডেল চলছে। এমনকি গতকাল শুভেন্দু অধিকারীও মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার সঙ্গে সঙ্গে বলেছেন বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার 3,000 টাকা করা হবে। আজকে অফিসিয়ালি বিজেপি সেই পোস্টারও বের করেছে। নিঃসন্দেহে কলকাতা এবং অন্য জায়গায় সেই পোস্টার কিছুদিনের মধ্যেই হয়তো আমরা দেখব। এটা যদি মমতা মডেলের স্বীকৃতি না হয় তাহলে আর কোনটা? আমার পরের বক্তা অবশ্যই সজল ঘোষ। দেখুন, মমতা ব্যানার্জি লক্ষ্মী ভাণ্ডারের স্রষ্টা, হয়তো ভারতবর্ষে প্রথম। আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি, রাজনীতি করতে গেলে, রাজনৈতিক বাধ্যবাধকতা মানতে গেলে লক্ষ্মী ভাণ্ডারকে অস্বীকার করার আর কোনো জায়গা নেই। লক্ষ্মী ভাণ্ডার এমন একটা বস্তু যে আপনি সরাসরি হাতে যদি টাকা পৌঁছে দেন তার এফেক্ট ক্যাশ, মানে ক্যাশের এফেক্ট ক্যাশই পাওয়া যায়। তো আমার যেটা বলার বক্তব্য, তার এফেক্ট রাস্তাতেও পড়ে। হ্যাঁ, রাস্তাতেও পড়বে। তো আমার যেটা বলার বক্তব্য হচ্ছে যে লক্ষ্মী ভাণ্ডার দিয়েছেন, লোহে লোহে কো কাটতা হয়। আমাদের কাছেও দ্বিতীয় কোনো পথ নেই, এটা বাংলার মানুষ। এবং আপনি আমাকে যতই সমালোচনা করুন এখানে দাঁড়িয়ে, এটার এফেক্টটা আপনিও বোঝেন যে লোহায় লোহেকে কাটবে, এছাড়া আর কোনো দ্বিতীয় রাস্তা নেই। কিন্তু আমরা লক্ষ্মী ভাণ্ডার দিয়েছি, আপনি বিভিন্ন রাজ্যের কথা বললেন। আপনি সেই রাজ্যগুলোতে আপনাদের যারা প্রতিনিধি তারা আছেন এবিপি আনন্দের, আপনি তাদেরকে দিয়ে একটা সার্ভে করান যে আজকে উত্তরপ্রদেশ কোথায় আছে, আজকে বিহার কোথায় আছে, আজকে ধরুন আমাদের বিজেপির সরকার নেই। একটু আগে বিশ্বনাথ দা বলছিলেন দক্ষিণ ভারতে বহু পুরনো আছে এই ধরনের ভাতা দেওয়ার রাজনীতি। আমি বলছি তারা কোথায় আছে? লক্ষ্মী ভাণ্ডার করতে গিয়ে যদি মুখ্যমন্ত্রীকে বলতে হয়, কেউ একটা বাস স্ট্যান্ড বা একটা কোনো কিছুর জন্য টাকা চেয়েছিলেন প্রশাসনিক সভায়, তিনি বলছিলেন লক্ষ্মী ভাণ্ডারেই আমার ভাণ্ডার শেষ হয়ে গেছে, আমি আর কোনো কিছুতে কিছু দিতে পারবো না, তোমরা চুপ করে থাকো। এইটা কেউ বলতে পারিনি। লক্ষ্মী ভাণ্ডার দিন, কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডারটা বাংলাকে লক্ষ্মী ছাড়া যেন না করে দেয় সেই দিকে নজর দিন। হ্যাঁ, কিন্তু কারুর কাছেই ওই কি আমাদের ছোটবেলায় গল্প ছিল, মধুসূদনের ভাণ্ডার নেই।
এই প্রকল্পের টাকা দিলে অন্য জায়গা থেকে কাটছাঁট করতে হবে। এবার না, আপনি যদি আপনার রাজ্যের রোজগারটা বাড়াতে পারেন তাহলে আর অন্য জায়গা থেকে কাটছাট করতে হবে না। আপনার রাজ্যের রোজগার কি মদ আর ডিয়ার লটারি, এছাড়া আপনার কাছে রোজগারের কোনো ব্যবস্থা নেই। লক্ষ্মী ভান্ডার আমরা এলে আমরা 3000 টাকা দেব বলেছি, কিন্তু সঙ্গে সঙ্গে এটাও বলছি যে পশ্চিমবঙ্গের বুকে ভারী কলকারখানার জন্ম হবে, যে চিমনিগুলোর জং ধরে গেছে সেই চিমনিগুলো দিয়ে গলগল করে আবার ধোঁয়া বেরোবে। যদি বিশ্বাস না হয় তাকিয়ে দেখুন সারা ভারতবর্ষ, এতগুলো রাজ্যের মধ্যে 20-21টায় আমাদের সরকার চলছে। বেশি দূরে যেতে হবে না সজল, আমি বাড়তি সময় দেবো তোমায়। নীতিশ কুমার যখন এই 10,000 টাকা অ্যাকাউন্টে দেওয়ার কথা বলেছিলেন, তার অর্থনীতিবিদ আমলারা প্রত্যেকে বারণ করেছিলেন যে এই জিনিস করবেন না, বিহারের পরিকাঠামোর বাজেটে টান পড়ে যাবে। দেখুন তারপরেও রাজনীতি করেছেন। অর্থনীতিবিদরা আমলারা সবসময় যেটা বলেন সেটা সবসময় তারা ঠিকও বলেন না। এই যে আপনারা এতক্ষণ ধরে একজন নোবেলজয়ী ব্যক্তির কথা বলছিলেন, আমি অর্থনীতির বুঝি না, কিন্তু আমি এটা দেখেছি তিনি বলেছিলেন মানুষের কাছে টাকা ছাপাও এবং পৌঁছে দাও। বিশ্বের যে দেশগুলো এই নীতিকে ফলো করেছিল সেই দেশগুলো মানচিত্র থেকে বেশিরভাগই হারিয়ে গিয়েছে। আমার যেটা বলার বক্তব্য হচ্ছে, ধরুন উনি বেকার ভাতা তৈরি করেছেন, রাজ্যে উনি কাকে দেবেন বেকার ভাতা? কোন বেকারটাই বেকার ভাতাটা নেওয়ার জন্যই রাজ্যে বাস করবে? রাজ্যে তো বেকারই নেই, বেকার তো বাড়ি ছেড়ে চলে গিয়েছে। লক্ষ্মীর ভান্ডার এমন একটি বস্তু যে বাড়িটাকে নারায়ণ ছাড়া করে দিয়েছে। লক্ষ্মী আর নারায়ণ এটা বলতে পারবেন না। নারায়ণ আছে, হতে পারে হরিয়ানায়, হতে পারে উত্তরপ্রদেশে, হতে পারে দিল্লিতে। আর যদি নারায়ণের পেটে একটু বিদ্যে থাকে, মা সরস্বতী তার সাথে টাচ থাকে, তাহলে সে চলে গেছে দক্ষিণ ভারতে, হ্যালো হ্যালো করছে কল সেন্টারে। এই যদি আমার আজকের পরিস্থিতি হয় তাহলে সেই জিনিস অত্যন্ত মারাত্মক আমার রাজ্যের জন্য। আমি বলছি যে আপনারা বলতে পারতেন 3,000 টাকা না দিয়ে যে সব নারায়ণরা ফিরে আসুক, সবাইকে চাকরি দেবো, বললে না তো? একদম আসবেই। কারণ আমরা তো আবারও বলছি, আমরা যেমন ভান্ডার দেব সেরকম আমরা আমাদের ভান্ডার ক্রিয়েট করব। ডবল ইঞ্জিন সরকার হবে, কেন্দ্র থেকেও ভান্ডার আসবে, নিশ্চিন্তে থাকুন। আমি আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে যে দেখুন মমতা ব্যানার্জি অনেক ভান্ডার বাড়ালেন, কই একবারও তো বিধবা আর বার্ধক্য ভাতা নিয়ে কথা বললেন না। এতদিন বাংলার মানুষ আপনারা কি জানেন? আমি আপনার মাধ্যম দিয়ে বাংলার মানুষের কাছে প্রশ্ন করতে চাই, তারা সবাই এটাই জানেন যে এটা দিদি দেয়। যেহেতু এটা দিদি দেয় না, এটা কেন্দ্র রাজ্যের যৌথ প্রকল্প, 60-40 হবে, আমার শতাংশের হিসেবে গন্ডগোল থাকতে পারে, কিন্তু সেই হেতু এটা কিন্তু বাড়লো না। এটা বাড়লো না, বার্ধক্য এবং বৃদ্ধ যারা বিধবা তাদের বেশি প্রয়োজন ছিল। আপনি বলুন না, পশ্চিমবঙ্গে এখন 1 কিলো পাঁঠার দাম হচ্ছে, মাংসের দামও প্রায় 1000 টাকা, আর আমরা লক্ষ্মী ভান্ডারও 1000 টাকা নিচ্ছি। বাংলার মানুষ বারবার আর বলির পাঁঠা হবে না। এই লক্ষ্মী ভান্ডার দিয়ে যে আপনি 26,000-এর চাকরি খেয়ে নিয়েছেন, খেয়ে নিয়ে একটা ঢেকুরও তোলেননি, সেই জায়গায় আর যেতে পারবেন না। না তন্ময় তো বলবে, আরে দাদা ওদের দুজন দিয়েছেন, ওরা দুর্নীতি করে বলে, চুরি করে বলে, বিরুদ্ধে বলে। না, আমার যেটা বক্তব্য হচ্ছে, এবার ধরুন আপনি এই যে ডি এর কথা বলছেন, আপনি আমাকে বলুন, দিয়ে আলাদা আসবো, আলাদা আলোচনা হচ্ছে, তখন আমি জায়গা পাবো। পাবে, নিশ্চয়ই পাবে, কেন পাবে? যেটা বললেন সজলদা, 2-3টে জিনিস বলেছেন। এক হচ্ছে ক্যাপিটাল ইনফ্রাস্ট্রাকচার, উনি যেটা হয়তো বলতে চেয়েছেন যে ইনফ্রাস্ট্রাকচারের যদি ইনভেস্টমেন্ট বাড়ে তাহলে নিশ্চিতভাবে অর্থনীতি চাঙ্গা হয়, সবাই জানে, বেসিক অফ ইকোনমিক। কিন্তু আমার প্রশ্ন থাকবে, কয়েকদিন আগে ইউনিয়ন বাজেট হয়েছে, এখন গুগল করে দেখুন তো যে গতবারের তুলনায় এবার ক্যাপেক্সে অর্থাৎ ক্যাপিটাল এক্সপেন্ডিচারে কত পার্সেন্ট বাড়ানো হয়েছে। শেষ করি বিশ্বনাথ দা, শেষ করি। এক, দ্বিতীয় কথা শেষ করবেন, পুরো বাংলাটাকে করে দিয়েছেন তো আপনারা, দেশটাকেই শেষ করে দিচ্ছেন, আমরা তো বাংলাতে আছি। দুই হচ্ছে মাটন নিয়ে কথা বললেন, পাঁঠা নিয়ে কথা বললেন, আমার শুনে খুব আনন্দ হলো যে পাঁঠা মাটন এইসব এখনো উচ্চারণ করেন সজলদা, তা সত্ত্বেও দলে আছেন। আপনি বিপ ছাড়া কিছু উচ্চারণ করেন না বলে আমরা তো আমরা তো খাদ্যাভাস না, এক সেকেন্ড, সজল যেরকম বিজেপিতে আছে, শত্রুঘ্ন সিনহাও তো তোমাদের দলে আছে, নিরামিষ খাওয়ার পক্ষে সওয়াল করেছিলেন, কোনো শাস্তি পান না। যে যার ইচ্ছে খান, কিন্তু কেউ নিরামিষ আমিষ খাবেন বলে তাকে ব্লগার দিয়ে ফেক করে প্রচার করে
কেউ এ রাজ্যের ভোটে জিতে ভোটে জিতে পার্লামেন্ট যাবে আর ভোটের নিরামিষ খেতে হবে, এটাও তো চলবে না। সমস্ত খাওয়া দাওয়ার কথা একটু দূরে থাক, আমি দ্রুত একবার ডি এর কথা এতবার হচ্ছে, ডিএ নিয়ে আমি বলেছি এই অনুষ্ঠানের মধ্যে আলাদা আলোচনায় আসবো, কিন্তু ডি এর আইনি পদ্ধতি কি বলছে? সত্যি সত্যি রাজ্য সরকার টালবাহানা করতে পারে, নাকি সুপ্রিম কোর্টে কালকে রায়ের পর একেবারে স্পষ্ট দিয়ে দিতে কার্যত রাজ্য সরকার বাধ্য? আইনজীবীরা কি বলছেন, বিশেষজ্ঞরা কি বলছেন, দেখুন তো। প্রায় এক দশকের আইনি লড়াইয়ের পর বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে বড় জয় পেয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা। বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ নির্দেশ দিয়েছে বকেয়া ডিএর 100%ই দিতে হবে, আর অবিলম্বে মিটিয়ে দিতে হবে 2008 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএর 25%। এখন প্রশ্ন হলো, রাজ্য সরকার কি এখনই বকেয়া ডিএ মিটিয়ে দিতে বাধ্য, নাকি ফের সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ আদৌ আছে? তারা এখানে রিভিউ পিটিশন করতে পারেন, রিভিউ পিটিশন খারিজ হয়ে গেলে কিউরেটিভ পিটিশন করতে পারেন, এই সমস্ত পথ খোলা আছে, আইনি পথ। অথবা সুপ্রিম কোর্টের নির্দেশ মানতেও পারেন, কোনটা করবেন বলা শক্ত। একটা পথ থাকে রিভিউ করার, যদি দেখা যায় যে কোনো রকম টাইপোগ্রাফিক্যাল এরার হয়েছে, কোনো তথ্যের বিকৃতি হয়েছে, সেই সমস্ত লিমিটেড গ্রাউন্ডে রিভিউ করা যায়। ওই রিভিউ পিটিশন সমস্ত বিচারপতিদের ঘরে ঘুরবে। যদি কোনো বিচারপতি মনে করেন যে এর সারবত্তা আছে, তবে তখন ওই রিভিউ অ্যাপ্লিকেশান লিস্টেড হবে, অন্যথায় ওটার ন্যাচারাল ডেথ করবে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে 2008 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএর 25% অবিলম্বে মিটিয়ে দিতে হবে। এর পাশাপাশি অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে 4 সদস্যের কমিটি গঠন করে দিয়েছে সুপ্রিম কোর্ট। 25% বকেয়া ডিএ মেটানোর পর বাকি টাকা কিভাবে, কখন বা কটি কিস্তিতে দেওয়া হবে সেটাও ঠিক করবে এই কমিটি। 6 মার্চের মধ্যে কমিটিকে তা করতে হবে। 31 মার্চের মধ্যে বাকি বকেয়া টাকার প্রথম কিস্তি দিয়ে দিতে হবে। এদিকে এই রায় আসার পর মুখ্যমন্ত্রীও একটি কমিটি তৈরির কথা বলেছেন। আমরা অলরেডি একটা নেক্সট কোর্স অফ অ্যাকশনের জন্য একটা কমিটি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে। তারা এটাকে স্টাডি করবে, রিভিউ করবে। তাহলে রাজ্য সরকারি কর্মীরা কি এখনই বকেয়া ডিএর টাকা পাবেন, নাকি এই নিয়ে আইনি লড়াই আরও করাবে? সুপ্রিম কোর্টের নির্দেশে 100 দিনের কাজ শুরু করার একটা নির্দেশ আছে। সেই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ডিএ দেওয়ার একটা নির্দেশ এলো। বিভিন্ন মামলা পেন্ডিং, যেখানে রাজ্য সরকার বলছে কেন্দ্র সরকারের কাছ থেকে তাদের কিছু পাওনাগণ্ডা আছে, যে পাওনাগণ্ডা এখনও মেটানো যায়নি। সেই জন্য সেটাকে লিঙ্ক করে আগামী দিনে কোনো আইনি আবেদন করা যায় কিনা সেদিকেও রাজ্য সরকার ভেবে দেখতে পারে। এখনো পর্যন্ত কিউরেটিভ পিটিশনের ক্ষেত্রে সাকসেস রেট খুব কম, তবে রিভিউ পিটিশন ফাইল করতে পারে, প্রোভাইডেড রাজ্যকে এটা এস্টাবলিশ করতে হবে যে আইনের কোনো প্রামাণ্য বিষয় বা কোনো নথি সুপ্রিম কোর্ট এই রায়েতে বিবেচনা না করে অর্ডারটা পাস করেছে। এর মধ্যে রাজ্য সরকার বৃহস্পতিবারের অন্তর্বর্তী বাজেটে 4% ডিএ ঘোষণা করেছে। রাজ্যে 5ম বেতন কমিশনের পর যখন ডিএ মামলা হয়েছিল, তখন কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ডিএর ফারাক ছিল 50%। তারপর রাজ্যে 6ষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছে। তারপরও কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ডিএর ফারাক ছিল 40%। বৃহস্পতিবার রাজ্য সরকার 4% ডিএ ঘোষণা করার পর সেই ফারাক এখন 36%। সুপ্রিম কোর্টের রায় কার্যকর হলে উপকৃত হবেন প্রায় 3.5 থেকে 4 লক্ষ সরকারি কর্মী ও 7.5 লক্ষ পেনশনভোগী। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, পরিষ্কার বলি, দুটো ক্ষেত্রে অবস্থান তো দুরকম হতে পারে না। বাজার থেকে ধার নিয়ে আমি ভাতা দিচ্ছি, খুব ভালো, মানুষের হাতে টাকা আসছে। রাজ্যের ঋণের পরিমাণ বামেদের, বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন প্রায় 2 লক্ষ কোটি টাকা বামেরা ছেড়ে গেছে সেই ঋণের বোঝা। সেই 2 লক্ষ কোটি থেকে আজকে 8 লক্ষ কোটি ছাড়িয়েছে। এখন ধার করে ভাতা দিতে পারলে ধার করে তো ডিএও দিতে হবে। সুপ্রিম কোর্টের আদেশ মানতে এখানে অসুবিধে কোথায়? সুপ্রিম কোর্ট অবিলম্বে 25% দিতে বলেছে, একেবারে এই ভাষায় বলেছে উইথ ইমিডিয়েট এফেক্ট। 25% দিতে প্রায় 11,000 কোটি টাকা লাগবে। তো রাজ্য সরকার 8 লক্ষ কোটি টাকা ঋণ নিতে পারলে আইন মানতে 11,000 কোটি টাকা ঋণ নিতে অসুবিধে কোথায়? অন্তত সবার মুখে হাসি ফোটাতে, অন্তত সুপ্রিম কোর্টের রায় মানতে একটা নির্বাচিত সরকারের এটুকু তো অবিলম্বে করা উচিত। এই মত কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষের, শুধু সরকারি কর্মচারী নয়। কৌস্তব কি মানবে?
আমি বলবো যে পুলিশ লাথি মারলো, তোমার চ্যানেলে দেখলাম শিক্ষকদের লাথি মারলো কষিয়ে, সেই পুলিশও বিকাশ রঞ্জন ভট্টাচার্যদের শামীমদাদের সৌজন্যে দিয়ে তুলতে যাবেন। আচ্ছা, তৃণমূলকে কে বারণ করেছিল বলতে আমরা মাছ উৎপাদনে প্রথম, আমরা সবজি উৎপাদনে প্রথম, আমরা চাল উৎপাদনে প্রথম কিসের? চুরিতে। আচ্ছা, বেকার ভাতা কেন? লক্ষ্মীর ভাণ্ডার বারবার বাড়াতে হচ্ছে কেন? আমরা লক্ষ্মীর ভাণ্ডারের বিরোধী নই, কিন্তু কেন বাড়াতে হচ্ছে? আসলে তৃণমূল কংগ্রেস রাজ্যের মানুষকে ক্রাচ হাতে ধরিয়ে দিয়েছেন, হ্যান্ডিক্যাপ করে রাখতে চান। তার কারণ কাজের সুযোগ নেই, শিল্প কারখানা নেই, চাকরি নেই, এসএসসি নেই, নেট নেই, কর্পোরেশনের কাজ নেই। মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীদের মাইনে বাড়বে 2 লক্ষ টাকা প্লাস 2 লক্ষ টাকা মাইনে বেড়েছে মন্ত্রীদের, এমএলএদের, মুখ্যমন্ত্রীর। আর প্যারা টিচারদের মাইনে বাড়ে না। 1000 টাকা দিয়েছেন, ভিক্ষার পাত্র নাকি? সর্বশিক্ষা মিশনের টাকা হাফ দেওয়া উচিত। সিভিক ভলেন্টিয়ারদের মাইনে বাড়ে না। আমি বলছি তৃণমূলের যারা রিক্রুটার হলেন। পাশাপাশি এটাও তোমায় মনে করিয়ে দিই যে বেকার ভাতা বামফ্রন্ট আমলেই প্রথম চালু হয়েছিল, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম লিখিয়ে বেকার ভাতা। না, ঠিকই তো, বামফ্রন্ট আমলে তো বললাম, বামফ্রন্ট তো বারবার বলতো আমরা চাল উৎপাদনে প্রথম, আমরা ডাল উৎপাদনে প্রথম, সবজি উৎপাদনে প্রথম, মাছ উৎপাদনে প্রথম। তৃণমূল কংগ্রেস রাজ্যটাকে হ্যান্ডিক্যাপ করে রেখেছে। তার কারণ তৃণমূল কংগ্রেস চায় চুবাই বাহিনীতে বেকার ছেলেমেয়েরা নাম দিক, চুন বালি ইট সাপ্লাই জোর করে মাল ফেলতে হবে, জোর করে বাহিনী। দেখতাম না আমরা ছোটবেলা বাবু গল্পে আমরা পড়েছিলাম যে বাংলার উত্তর কলকাতার বাবুরা কেরম হবে। তৃণমূল কংগ্রেস কি মানে পাড়ায় তৃণমূল কংগ্রেসের মোটা কুকুরের গলায় যেরকম বকলেসটাকে মোটা সোনার চেন, পায়ে 20,000 নেওয়ায় স্লিকার, 3.5 লাখি বাইক, সকাল থেকে রাত অবধি কোথায় চুন পড়বে, কোথায় বালি পড়বে, কোথায় সিমেন্ট পড়বে, জোর করে সেটার ব্যবস্থা করবে। তার পেছনে যাতে ছেলেমেয়েদের, বেকার ছেলেমেয়েদের, পড়াশোনা যা ছেলেমেয়েদের, তার পেছনে যাতে থাকতে পারে তার ব্যবস্থা হচ্ছে। আচ্ছা, বললেন এখানে শুনলাম এখানে যে কি লক্ষ্মীনারায়ণ বিজেপি বলল। আরে সত্যি তো নারায়ণরা চলে যাচ্ছে, ঠিকই তো। আবার এই নারায়ণদেরই আরএসএস বিজেপি পেঁদাচ্ছে যে বাঙালি হলে অন্য রাজ্যে গিয়ে আরএসএস নেবে, তাদের পিটিয়ে দিচ্ছে। এই তো অবস্থা বিজেপি আর তৃণমূল কংগ্রেস। আচ্ছা, এই কদিন আগে মুখ্যমন্ত্রী বিহার ইলেকশনের রেজাল্টের পরের দিন তোমরাও দেখিয়েছো, বললেন যে বিজেপি হচ্ছে ডাইরেক্ট টাকা দিয়ে ভোট জিতে নিয়েছে। আমরা তো বলছি একই জিনিস করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, একই কাজ করছেন, একই মুদ্রার এপিটার উপিট। কি বলছেন? আমরা কি দেখলাম? পশ্চিমবাংলায় কাজ নেই, শিক্ষা নেই, ফসলের দাম নেই, মজুরি নেই, শ্রমিকদের তারা ন্যূনতম কাজ নেই। বাংলা থেকে ছেলেমেয়েরা, অল্প বয়সী ছেলেমেয়েরা কি বলছে, কেরালায় কাজ করছে, বলছে দিদি 5,000 টাকায় হয় না। বলছে 5,000 টাকা কজন এসছে বলুন না, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি বলুন তো কজন এলো, ফেরত চলে এলো? 5,000 টাকা দেবেন বলছেন। কত টাকায় রোজে বাইরে কাজ করে? সমবায়গুলো কি অবস্থা? যে সমবায় পশ্চিমবাংলায় একটা উন্নতির শিখরে গিয়েছিল, আমি বলছি সিঙ্গুরে সমবায় নির্বাচন হলো, জোর করে বামপন্থী প্রার্থীদের হারিয়ে দেওয়া হলো, আর তারপরের দিন কি হলো? সমবায় যারা টাকা রেখেছিল 2 কোটি টাকা মানুষ তুলে নিল। মানুষ বিশ্বাস করতে পারে না, তৃণমূল পরিচালিত সমবায় টাকা রাখতে মানুষ বিশ্বাস করতে পারে না। বলছে লোহাকে কাটে। এই যে সজলদা, লোহাকে কাটে। আমরা কি দেখছি রাজ্যে? সিবিআই ইডি আদর করছে, যাচ্ছে ধাইকিরিকিরি আবার জামিন হয়ে যাচ্ছে, ট্রান্সলেটর খুঁজে পাওয়া যাচ্ছে না। কালীঘাটের কাকু থেকে ভাইপোর কণ্ঠস্বর অব্দি পৌঁছানো গেল না। সিবিআই ইডি, এখন আবার শুনছি নাকি পার্থ চ্যাটার্জি শুনছি সে আবার বিজেপিতে যাওয়ার চেষ্টা করছে। খুব স্বাভাবিক ব্যাপার। এখন যাহা তৃণমূল কংগ্রেসের বিজেপি তো রিহ্যাবিলিটেশন সেন্টার, যারা বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস তাদের রিহ্যাবিলিটেশন সেন্টার হচ্ছে বিজেপি। তা কারা এই বিজেপি টাইট দেবে তৃণমূল কংগ্রেসকে? একটা ঘটনা আপনি দেখান, 100 দিনের কাজ দুর্নীতি। পার্থ চট্টোপাধ্যায় বিজেপিতে যাচ্ছে, এটা কৌস্তবের এক্সক্লুসিভ ইনফরমেশন। এই অনুষ্ঠানেই পার্থ চট্টোপাধ্যায় আজকে কি বলেছেন আপনাদের দেখাবো, কিন্তু সে নিয়ে আলোচনায় আসবো, কিন্তু তার আগে দ্রুত প্রতিক্রিয়া। অবসাদে কেউ ভুগলে পরে তারা এই ধরনের কথা বলে। আমি বলছি ও শুরু করলো লক্ষ্মী ভান্ডার, ভালো, বিরোধিতা করছি না, করেও লক্ষ্মী ভান্ডার বিরোধিতা করলো। ওর তো একটা দল আছে বলে আমরা জানি। এখন ওরা বলুক না যে ওদের লক্ষ্য কি, ওরা কিসের ওপর ভিত্তি করে ভোট চাইছে। ওরা বলুক যে আমরা লক্ষ্মী ভান্ডার দেবো না, আমরা চাকরি দেবো, শিল্প দেবো, যে কটাও ভোট পেতো, যেই বলবে লক্ষ্মী ভান্ডার দেখবো না সেটাও যাবে। অজবরলার ওই নিলাম ডাকের মতো হয়ে যাচ্ছে। আমি 1,500, ও 3,000, ও 3,500, ও 4,500। একবার তন্ময় 10 সেকেন্ড। চট্টোপাধ্যায়ের কপিরাইট নিয়ে ঝগড়া, হ্যাঁ, যে পশ্চিমবাংলা 1 নম্বরে থাকতো। আমি
লাখ মেট্রিক টন তৈরি করেছে, যেটা 15% অফ টোটাল প্রোডাকশন ইন ইন্ডিয়া, এবং এখনো পশ্চিমবাংলার র্যাঙ্ক একই আছে। জাস্ট এইটুকু অ্যাডিশন করে দিল। ইনফ্রাস্ট্রাকচারের কথা, এই বছর স্কুলগুলো কম্পোজিট গ্র্যান্ড, মানে যেটা দিয়ে তারা মিনিমাম চালানোর জন্য, স্কুলগুলো চালানোর জন্য কম্পোজিট গ্র্যান্ড, সেটা পর্যন্ত ঠিক মতন পায়নি। আপনি দেখেছেন আনন্দবাজারের ছবি, যে স্কুল বিল্ডিং এ মানে ভাঙা, ছাদ পড়ছে, চাঙর ভেঙে না, ছাদ নেই, মানে ক্লাসের মধ্যে ছাতা নিয়ে ক্লাস করছে ছাত্ররা। এই ছবি একদিকে, আরেকদিকে আপনি বাঙালিকে মানে ভাতা দিয়ে কাঙাল বানিয়ে দিচ্ছেন। আরেকটা জিনিস আপনাকে খুব সিরিয়াসলি বলছি, যে মানে রাস্তাগুলো প্রথম 5টা বছর কিন্তু তৃণমূল কংগ্রেস সত্যি রাস্তাঘাটের উন্নতি ব্যাপকভার করেছিল। আপনি যদি এখন বিভিন্ন জায়গায় রাস্তা, বিভিন্ন কলকাতা শহরে যান, আনইভেন রোড, মানে ভাঙাচোরা রাস্তা, যে রাস্তাঘাটের ছবি 11 থেকে 16,000 কিলোমিটারের রাস্তা, বরাদ্দ পিডব্লিউডি 2.2 কিলোমিটারের রাস্তায় পথশ্রী হয়েছে, অবস্থা হতশ্রী। এখান থেকে চাঁদের দূরত্ব, আপনারা তেমনি এখান থেকে চাঁদের দূরত্ব কত? পশ্চিমবঙ্গ থেকে 2,20,000 কিলোমিটার। আমি বলছি 2,20,000 কিলোমিটার। আমি বলছি এই পশ্চিমবঙ্গ থেকে আপনার স্টুডিও থেকে চাঁদের দূরত্ব কত? আমি যে পশ্চিমবঙ্গে এত রাস্তা আছে কিনা আগে সেটা প্রমাণ করুক। 2,20,000 কিলোমিটার। এই হচ্ছে অঙ্কটা একটু অন্যভাবে করুন, অঙ্কটা অন্যভাবে করব। একটা জায়গার এখানে আমরা বুঝিয়ে দিচ্ছি, সহজ বুঝিয়ে দিচ্ছি। দেখুন, আমার মূল ইস্যুতে ফিরতেই হবে। দেখুন, কালকে আপনারা দেখেছেন সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিল, মলয়বাবুরা আবির টাবিরও খেলে নিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী বললেন যে রায়ের কপি পাননি, এবং মুখ্য সচিবের নেতৃত্বে আবার একটা 5 সদস্যের রিভিউ কমিটি করে দিয়েছেন ডিএ নিয়ে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কালকে সুপ্রিম কোর্টের রায়ের পর যখন আমরা প্রশ্ন করি ঠিক কি বলেছিলেন দেখব। আমরা এখনো রায়ের কপি হাতে পাইনি, আমাদের স্টাডি করতে দিন। কারণ যে কমিটি এটা রায়টা দিয়েছে তাতে 3 জন সুপ্রিম কোর্টের জাজ ছিলেন আর 1 জন ছিলেন ক্যাগের, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো রিপ্রেজেন্টেশন ছিল না। সেই জন্য আমরা এটা স্টাডি করে লয়ারদের সাথে কথা বলে আমরা অলরেডি একটা নেক্সট কোর্স অফ অ্যাকশানের জন্য একটা কমিটি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে। তারা এটাকে স্টাডি করবে, রিভিউ করবে, এবং ওরা তো মে মাস বলেছে। তার আগে আমাদের তো 5 জনের কমিটি করে দেওয়া হয়েছে, এবং তারা কথা বলে তারা যেভাবে বলবে আমরা সেভাবে চলব। শুনুন, অনেক রাজ্য আছে, কোনো রাজ্য পেনশন পায় না, একমাত্র বাংলা পায়। এখন প্রশ্ন হচ্ছে যে সুপ্রিম কোর্টের এই নির্দেশ মানা ছাড়া রাজ্য সরকারের হাতে কি কোনো আইনি সংস্থান আছে? এই প্রশ্ন কেন তুলছি, কারণ এর আগে আমরা দেখেছি গত বছর 16ই মে এই সুপ্রিম কোর্টেরই নির্দেশ এসেছিল যে 6 সপ্তাহের মধ্যে 25% ডিএ মিটিয়ে দিতে হবে। শেষ পর্যন্ত 9 মাসেও রাজ্য সরকার কিন্তু সেই নির্দেশ পালন করেনি। ঠিক সেই কারণে প্রশ্ন উঠছে যে গতকাল এই রায়ের পর রাজ্য সরকারের হাতে বকেয়া ডিএ মেটানো ছাড়া আর কোনো আইনি পথ কি খোলা আছে? আইনজীবী ফিরদৌস শামীম কি মনে করেন? দেখুন, আপনি যদি দেখেন, আপনি যে নির্দেশের কথা বললেন 16 মে 2025-এর নির্দেশ, একদম আজকে যদি দেখেন সেই ডিএর যে জাজমেন্ট, সেই জাজমেন্টের যেটা কনক্লুশন অ্যান্ড ডিরেকশন পার্টের ওই প্যারা 59-এ সেই অর্ডারটিকে কোট করেছেন, কোট করে বলেছেন ইমিডিয়েট ইফেক্টে সেই 25% এরিয়ার ডিএ মিটিয়ে দিতে। তারপরে একটা কমিটি তৈরি করে দিয়েছেন, এবং কমিটির কম্পোজিশনটা বুঝুন। মাথায় একজন চেয়ারপারসন হিসেবে রয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি, সঙ্গে আর 2 জন বিচারপতি, আর তার সঙ্গে সিএজি। কেন করেছে? এই 16 মে 2025-এর এই নির্দেশ নেওয়ার পরে আপনার মনে থাকবে সেই নির্দেশ নেওয়ার মডিফিকেশন চেয়ে স্টেট গভর্নমেন্ট একটা অ্যাপ্লিকেশন করেছিল। সেই অ্যাপ্লিকেশনের প্রথম যে গ্রাউন্ডটি স্টেট গভর্নমেন্ট নিয়েছিল সেটি হলো 2025-26 অর্থবর্ষে যত টাকা স্টেটের আয় হয় তার 1.3 টাইমস, অর্থাৎ 100 টাকা আয় হলে 130 টাকা মাত্র 3টে হেডে খরচ হয়ে যায়। কি কি 3টে হেড? এক হচ্ছে স্যালারি, দ্বিতীয় হচ্ছে পেনশন, আর তৃতীয় হচ্ছে যে পরিমাণ ঋণ নিয়েছে না তার ইন্টারেস্ট দিতে।
এই যে আজ গতকাল বাজেট হলো না, তার বাজেটে আমি দেখছিলাম আজকে আনন্দবাজার পত্রিকাতেই, বাজেটে নাকি অ্যালোকেশন হয়েছে, অর্থাৎ রাজ্যের আয় হচ্ছে 1,18,000 কোটি টাকার একটু বেশি, আর রাজ্যের সামাজিক ব্যয় খাতে ব্যয় বরাদ্দ হচ্ছে 1,20,000 কোটি টাকা। তাহলে যে রাজ্যের আয়ের 1.3 টাইমস মাত্র 3টে হেডে ব্যয় হয়, যেটি হচ্ছে স্থায়ী খরচ, কারণ বাজেটের দুটো অংশ থাকে, একটা হচ্ছে স্থায়ী খরচ, একটা হচ্ছে অস্থায়ী খরচ। অস্থায়ী খরচ যদি রাজ্যের আয়ের থেকে বেশি হয় আর স্থায়ী খরচ যদি রাজ্যের আয়ের 1.3 টাইমস হয়, তাহলে বুঝতে পারছেন যে রাজ্যটা কিভাবে চলছে। আমাদের FRBM অ্যাক্ট আছে, সেই FRBM অ্যাক্টে রাজ্যের ঋণ নেওয়ার ক্ষমতা সীমিত, ক্যাপেক্স করা আছে, সেখানে বরোয়িং ক্ষমতা একদম সিলিং করা আছে। এরপরে রাজ্য বলছে আবার ফার্দার অস্থায়ী খরচ সে বাড়াচ্ছে, কি না বেকার ভাতা, লক্ষ্মীর ভান্ডারে বাড়াবো। রাজ্য একদিকে কর্মচারীদের ডিএ দিচ্ছেন না, অপরদিকে সেই রাজ্যই অস্থায়ী খরচ সেটা বাড়িয়ে চলছেন। রাজ্য আসলে চাইছেনটা কি? এই যে আপনি বললেন না যে এর কোনো আইনগত কোনো প্রভিশন রয়েছে, রাজ্যের হাতে কোনো উপায় আছে? দেখুন, স্বাভাবিকভাবেই যে কোনো রায় হতে পারে সুপ্রিম কোর্টে, আপনি পুনর্বিবেচনা চাইতে পারেন। রিভিউ অ্যাপ্লিকেশন করতে গেলে আমি এর আগেও বলেছিলাম যে রিভিউ পিটিশন চাকরি 26,000-এর চাকরির ক্ষেত্রে রিভিউ পিটিশন কতভাবে মানে মূল রায় পাল্টেছে কিনা এই পরিসংখ্যান মানে বোধহয় 99.9 ক্ষেত্রে হয় না। আমি আপনি মনে থাকবেন আপনি এসএসসি তে আমাকে একই প্রশ্ন করেছিলেন, আমি বলেছিলাম যে রিভিউ অ্যাপ্লিকেশন করলে সেটা বাতিল হবে। এক্ষেত্রেও বলছি রিভিউ বাতিল তো হবেই, তার কারণ একেবারে স্পষ্ট রায়ে বলা আছে। কেন? কিন্তু কালক্ষয় করা যায়, মানে সময় নেওয়া যায়, টাইম বাই করা যায়, কোনো উপায় নেই এই রায়ের ক্ষেত্রে। কেন বলছি? তার কারণ এই রায়ের ডিরেকশন পর্যায়ে, অর্থাৎ নির্দেশনামায় নির্দিষ্টভাবে বলা আছে টাইম বাউন্ড ম্যানারে ইমিডিয়েটলি 25% কমিটি নির্ধারিত। কিন্তু ঠিক একই রকম টাইম বাউন্ড ম্যানারে গত বছরের রায়তেও বলা ছিল না, ওটা অন্তর্বর্তীকালীন নির্দেশ ছিল, আপনাকে মাথায় রাখতে হবে। তখন অন্তর্বর্তীকালীন নির্দেশ ছিল, তখন মামলাটি বিচারাধীন ছিল, ইন্টারিম অর্ডার ছিল, তারপরে অ্যাপ্লিকেশন করেছে, মডিফিকেশন অ্যাপ্লিকেশন, এখন মূল রায় হয়েছে। এবং তারপরে কিন্তু রায়ের আপনি অন্তিম পর্যায়ে 60 নম্বর প্যারাগ্রাফে দেখবেন একদম স্ট্যাটাস রিপোর্ট চেয়েছে এবং কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হবে। অর্থাৎ এই নির্দেশনামাটি 25% এরিয়ার দিয়ে এখনই, এবং ওই কমিটি নির্ধারিত ফার্স্ট ইনস্টলমেন্ট 31 মার্চের মধ্যে দিয়ে দিতে হবে, 15 এপ্রিলের মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট, স্ট্যাটাস রিপোর্ট। সাধারণভাবে কি হয়, যে কোনো রায় দেখবেন একটা রায় দেওয়ার পরে সেটা ডিসপোজড অফ করে দেয়, কিন্তু এই রায়ের ক্ষেত্রে মহামান্য সর্বোচ্চ ন্যায়ালয় বুঝেছেন যে এই সরকার আসলে এই যে ডিলে ট্যাকটিস সেটা এর আগে অ্যাপ্লাই করেছিল অন্তর্বর্তীকালীন নির্দেশের ক্ষেত্রে, তাই এখানে টাইম বাউন্ড ম্যানারে স্ট্যাটাস রিপোর্ট চেয়েছেন এবং সেখান থেকে পরিষ্কার, কারণ রিভিউ করতে গেলে আপনি রিভিউ অ্যাপ্লিকেশন দেবেন, তারপরে সাধারণভাবে এটা চেম্বারে অ্যাডজুডিকেশন হয় এবং ওই বিচারপতি দ্বয়ের কাছেই যাবে। ফলে খুব স্বাভাবিকভাবেই পুনর্বিবেচিত হওয়ার সম্ভাবনা প্রায় নেই। তার কারণ হচ্ছে এখানে এই রায় দেওয়ার পরে কমপ্লায়েন্স রিপোর্ট চেয়েছে, ফলে এর সম্ভাবনা নেই বললেই চলে। রাজ্য সরকার ইতিমধ্যেই কমিটি তৈরি করে বিলম্ব শুরু করে দিয়েছে। খ হলো এরপরে রাজ্য সরকারের স্ট্র্যাটেজিগুলো কি হবে একদম মিলিয়ে নেবেন। প্রথমে বলবে হুজুর এত লোকের মানে ক্যালকুলেশন, অর্থাৎ 2008 থেকে 2019 সাল পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তির ক্যালকুলেশন করতে হবে হুজুর, এটা তো সময় লাগবে, আপনারা অর্ডার দিয়েছেন, এটা তৃতীয় হুজুর এখন SIR এ সমস্ত অফিসারদের নিয়ে নিয়েছে ইলেকশন কমিশন। ওই ইলেকশন কমিশন দুষ্টু, ওদের জন্যই তো আমরা মানে এরিয়ারের হিসেব করতে পারছি না, তার জন্যই টাকাটা দিতে পারছে না হুজুর। সুতরাং দায়ীকে ইলেকশন কমিশন হুজুর। থার্ড যেটা, যেই মুহূর্তে SIR এর পরে ভোট ঘোষণা হয়ে যাবে হুজুর, এখন তো নির্বাচন ঘোষণা হয়ে গেছে, এখন নির্বাচনের সময় কি করে টাকা দিব, তাহলে তো ভোটারদের প্রভাবিত হয়ে যাবে। ফলে গল্প এলাইবাই প্রচুর একটাই বলে আমার মনে হলো, একটা বাংলা প্রবাদ আছে, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ ডেকে ডরায়। আমি বলছি বিশ্বনাথ চক্রবর্তী, কিন্তু আমি বলছি যুক্তি আইনি যুক্তি আছে, এর কোনো আইনি যুক্তি নেই। এই কারণেই, তার কারণ এটা দেখার জন্য সুপ্রিম কোর্ট একটি 4 সদস্যের হাই পাওয়ার কমিটি তৈরি করে দিয়েছে। সেই কমিটিতে একজন রয়েছেন, সেটা কিন্তু CAG, ফলে খুব পরিষ্কার, বা তার একজন নির্বাচিত সিনিয়র মোস্ট অফিসার, ফলে খুব পরিষ্কার যে আমার ওই হিসাব করার দায়, ওই যে আমার অফিসে কর্মচারী নেই, এটা
না বলে এটা চলবে না বলে CSD কে রেখে দিয়েছে ওই 4 সদস্যের কমিটিতে। ইউনিভার্সিটির গেট থেকে বেরোচ্ছিলাম তখন একজন আমার নন টিচিং বলছিল, স্যার মানে কনস্টিটিউশনের এত ফাঁক আছে সেটা জানতে পারতাম না যদি এই পশ্চিমবাংলায় সরকার না থাকতো। কেন বলছি যে শেষ পর্যন্ত কিন্তু আদালতের হাতে না পুলিশ আছে না এক্সিকিউটিভ কোনো অর্গান আছে। আমি যদি রাজ্য সরকার না মানি, মানে রাজ্য সরকারকে মান্যতা দিতে বাধ্য করতে পারে একমাত্র যদি রাষ্ট্রপতি শাসন জারি করেন, তাছাড়া আর কোনো রাস্তা নেই। আমি দিনের পর দিন নির্লিপ্ত থাকতে মানে সুপ্রিম কোর্ট কি করতে পারে? আমি দেখো বলি, প্রথমে স্টেট বিং এ মডেল এমপ্লয়ার তার স্ট্যাটুটরি অব্লিগেশন ডিনাই করতে পারে না, প্রথম। দ্বিতীয় হচ্ছে দেখুন রায় কে আদালত রায় দিয়েছে, সেই রায় আমি মানবো না সর্বোচ্চ ন্যায়ালয়, এটা কখনোই হতে পারে না। কনস্টিটিউশনাল ক্রাইসিস তৈরি, ফলে স্টেট মুখে বলার জন্য ভালো, মুখে বলার জন্য ভালো। এসএসসি রায়ের পরে ও ইয়েতে ইন্ডিয়া স্টেডিয়ামে সকলকে ডেকে বলেছিলেন ও রায় আমি মানবো না বলে, তারপরে সম্ভাবনা আমি যাব, কিন্তু তার আগে দ্রুত একবার এই নিয়ে রাজনৈতিক চাপানুতরটা দ্রুত একবার দেখে নিই। এই রাজ্য সরকার এত নির্লজ্জ যে সুপ্রিম কোর্ট বলে দেওয়ার পরেও 25% যেটা দিতে বলেছিল দেয়নি। বিজেপি মূর্খ, তাই এইসব বলছে। বকেয়া ডিএর 100% দিতে হবে রাজ্য সরকারকে, অবিলম্বে মিটিয়ে দিতে হবে 2008 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএর 25%। ডিএ মামলায় বৃহস্পতিবার এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত গত বছরের মে মাসে দেওয়া অন্তর্বর্তী নির্দেশেও বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে বলেছিল সুপ্রিম কোর্ট, কিন্তু তারপরেও কর্মীদের বকেয়া ডিএর টাকা দেয়নি রাজ্য সরকার। প্রশ্ন হলো এবার রাজ্য সরকার কি করবে? তৃণমূল নেতাদের মুখে ইতিমধ্যেই রিভিউ পিটিশনের কথা শোনা গেছে। ডিভিশন পিটিশন, সুপ্রিম কোর্টের রায়ের উপরও ডিভিশন পিটিশন সবসময় ফাইল করা যায়। করবে কিনা সেটা সরকারের সিদ্ধান্ত। টাকা দিতে হবে, যদি দিতে হয় সরকারকেই, স্বভাবতই পুরো ব্যাপারটা স্টাডি করেই করা হবে। পাল্টা এ নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা। পশ্চিমবঙ্গের ফান্ডের অবস্থাটা কি? তো এই পশ্চিমবঙ্গ ফান্ড তো লুটপাট হয়, এটা তো একটা তদন্ত দরকার। সেই জন্য ওনারা একটা পাল্টা কমিটি করে এটাকে চাপা দেওয়ার জন্য এইসব করেছেন, এবং রিভিউ করবেন। রিভিউ করলে কিছু হবে না, এটা আমি আগে থেকেই বলে দিতে পারি। 2-3 মাস দেরি হতে পারে রিভিউ ফাইল করে। বিশেষজ্ঞদের একাংশও বলছেন ডিএ অবিলম্বে মেটানো ছাড়া রাজ্য সরকারের আর কোনো পথই খোলা নেই। সুপ্রিম কোর্ট এই স্তরেই কিন্তু কন্টেম্প্ট অফ কোর্ট করতে পারত। সুপ্রিম কোর্ট যথেষ্ট ঔদার্য দেখিয়েছে, এদের ওপর মানে কন্টেম্প্ট না করে একটা শেষ ওয়ার্নিং দিয়েছে। যতটুকু চেয়েছে, যতটুকু কোর্টের অর্ডারে পেয়েছে, সেটুকু নিয়ে এত কার্পণ্য কেন করা হচ্ছে? আজকের থেকে কত বছর ধরে এই সরকার দিচ্ছে না। ভারতবর্ষে যে কটি রাজ্য সরকার আছে তার মধ্যে সবচেয়ে কম ভাতা এরা দেয়। এর মধ্যে বকেয়া দিয়েছে আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চ। শুক্রবারই সুপ্রিম কোর্টের রায়ের প্রতিলিপি নিয়ে নবান্নে পৌঁছে যান তারা। সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের কপি তারা নবান্নে নিয়ে যাচ্ছেন, এবং তাদের বক্তব্য তারা গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে এই অর্ডার কপি দেবেন। একটা জিনিস পরিষ্কার যে মাননীয় মুখ্যমন্ত্রী মানে যথেষ্ট চাপে আছেন, এই ঘটনা এর বহিঃপ্রকাশ। হাওড়া অ্যাসিস্ট্যান্ট কমিশনার ট্রাফিক 1-এর অফিসে নিয়ে যাওয়া হয় তাদের। সংগ্রামী যৌথ মঞ্চের দাবি পুলিশ কর্মীরা ডেপুটেশনের কপি জমা দেয় নবান্নে। ব্রতদীপ ভট্টাচার্য, অনির্বাণ বিশ্বাস, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডারের বাড়তি টাকা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটে ঘোষণা করেছেন তা নয়, আজ থেকেই মানে অন্তর্বর্তী বাজেট ঘোষণার পরের দিন থেকেই 1,500 করে অ্যাকাউন্টে পড়তে শুরু করে দিয়েছে। এর কারণ কি এটাই যে রাজ্যে মহিলা ভোটাররা মোট ভোটার সংখ্যার প্রায় 50%, আর সরকারি কর্মচারীরা যারা সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে উপকৃত হবেন তাদের সংখ্যা কম বেশি মাত্র 11 লক্ষ। সেই জন্যই কি ভোটের বাজারে সরকারি কর্মীদের ভ্যালু কম, আর সেই জন্যই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পরের দিনই অ্যাকাউন্টে ঢুকে যায়। কিন্তু সুপ্রিম কোর্টে স্পষ্ট রায় থাকা সত্ত্বেও সরকারি কর্মচারীরা শুধু মুখ্য সচিবের নেতৃত্বে একটা কমিটি পান। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের জেনারেল সেক্রেটারি মলয় মুখোপাধ্যায় কি বলেন? দেখুন, এই 1,500 টাকা ঢুকে গেছে। তন্ময়বাবু কি বলল? গতকাল তো আমরা 4% দিয়ে ঘোষণা করেছি, কিন্তু দিয়েছি, ঘোষণা না দিয়েছি। সেটা কবে পাবো আমরা? 1 এপ্রিল। এবং 40% বাকি থাকাতে 4% দিয়েছে, এখনো 36%, কিন্তু 2% এখনো কেন্দ্রীয় সরকারের যে শেষ ডিএটা আছে সেটা এসে বসে আছে, 1 জানুয়ারিতে বসে আছে।
শুধু 2 মাস হোক, 3 মাস হোক, 4 মাস হোক ঘোষণা করলে একদম বকেয়া সহ নেমে আসবে। এইভাবে যে ডিএর যে বঞ্চনা, ঠিক আমরা পঞ্চম বেতন কমিশনে যখন আমরা মামলাটা করেছিলাম, ঠিক 50% এই মহার্ঘ ভাতা বাকি ছিল। এই 50% মহার্ঘ ভাতা বাকি ছিল। কেন্দ্রীয় সরকার 5 মাস পরে ডিক্লেয়ার করলেও তারা বকেয়া সহজ পায়, কিন্তু আমাদের ঘোষণা করে, এমন কি আমাদের এই একসঙ্গে 25% দিয়ে ডিক্লেয়ার করেছিল, 6 মাস পরে দিয়েছে। অর্থাৎ যে আমরা যে এই যে গতকালের যে রায়কে ঐতিহাসিক রায় বলছি এই কারণে যে এখান থেকে পালাবার পথ পাবে না রাজ্য সরকার, এটা হলফ করে বলে দিচ্ছি। এবং যে সকল কর্মচারী সমাজ এবং বিশেষ করে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সমাজ এই প্রোগ্রাম আমাদের শুনছেন, তারা কিন্তু জেনে রাখতে পারেন। আমরা 10 বছর ধরে আমরা সেই 16 সালের নভেম্বর মাসে মানে দর্জ করেছি মামলা, ডিসেম্বর মাসে একটা মেনশন হিয়ারিং করেছি, তারপরে পর মামলা চলেছে এবং সরকার কি করেছে, একবার ট্রাইব্যুনালে হাঁটছে, হাইকোর্টে যাচ্ছে, হাইকোর্টে হাঁটছে, ট্রাইব্যুনাল এইভাবে করে করে দেখুন। সব থেকে আজকে তো আপনারা নবান্নে গেছিলেন, আমরা আজকে যাইনি, আমরা গতকালই দিয়ে এসেছি। কেন দিয়ে এসেছি গতকাল? কারণ এই যে 25% যে ডিক্লেয়ার করেছে, ইমিডিয়েট এফেক্ট কেন বলেছে? আচ্ছা, এর জন্য একটা ডিউরেশন আছে বলে আমরা মনে করছি। কারণ যেটা আপনার ওই যে বলেছে যে 5 নিয়ম করে যে আপনার ওই মার্চ মাসের 6 তারিখে যেটা বলেছে কমিটিকে কাছে উল্লেখ করতে হবে ফার্স্ট কিস্তি কত, অর্থাৎ তাহলে সরকার তার আগের দিন পর্যন্ত সময় পাবে ওই 25% ডিক্লেয়ার করতে। কারণ ফার্স্ট কিস্তি ডিক্লেয়ার যখনই করে দেবে তখন কিন্তু পরবর্তী যে আর যে এখন যদি 75% দিয়ে একসঙ্গে দিয়ে দেবে, অসুবিধা। যদি 3 কিস্তিতে দেয় তাহলে ফার্স্ট কিস্তি ওই 31শে মার্চের মধ্যে দিয়ে, অর্থাৎ তাহলে এই যে বিশ্বনাথ বাবু বলল যে এই মানে এই বলবে ভোট এসছে, অমুক এসছে, সেটা কমিটিকে আপনারা কি দৃষ্টিতে দেখছেন? মুখ্য সচিবের নেতৃত্বে যে কমিটি কালকে মুখ্যমন্ত্রী গঠন করলেন, মুখ্যমন্ত্রীটা তো একদম সম্পূর্ণ মিথ্যে কথা বলেছে। 100% ওই বলতে, আরে কালকে আমাদের ডিএ মামলার রায় বেরোলো, উনি বাজেটে বসে বলল যে আমি চিফ সেক্রেটারির নেতৃত্বে 5 কমিটি মানে সদস্যের কমিটি তৈরি করে দিয়েছে। এই যে একটা অ্যাবসার্ড ব্যাপার, এটা সম্পূর্ণ ভুল কথা বলে দিল। আর এদের তো সত্যি কথা বলতে আইএস আইপিএস দের তো সত্যি সিদ্ধারা তো নেই, তাদের মানে একদম একটা দেখাতে পারবে। একটা কমিটি গঠন করলে তো একটা নোটিফিকেশন হবে, সেটা কোথায় গেল? অর্থাৎ দেখুন, আমরা যে ডিএ মামলা যে করেছি, আমার দেখুন লড়াই একটা পথ, আইনি একটা পথ। আমরা আইনি পথে গিয়েছি, কারণ কি এই সরকার এতটা প্রতিহিংসামূলক চরিতার্থ আচরণ করে, যদি ইন সার্ভিস যারা আছে তাদেরকে নিয়ে যদি আমরা রাস্তায় নামি তাহলে কি করবে? তাদের সাগর থেকে পাহাড়ে বদলি করে দেবে। বহু উদাহরণ আছে। এখন দেখুন একটা এস্টাবলিশমেন্ট এবং সেক্রেটারিয়েট স্ট্যাটাস অনুযায়ী যারা কাজ করছে তারা সত্যি ব্রিলিয়ান্ট। পিএসসি পরীক্ষা দিয়ে এসছে, কারণ পিএসসিতে প্রথম দিকে সেক্রেটারিয়েট, নিচের দিকে ডাইরেক্টরেট, আর রিজিওনাল স্তরে বাম আমলে আপনার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে নেওয়া হতো। কিন্তু এই সেক্রেটারিয়েট কর্মচারী দিলেদের একদম আপনার সাগর থেকে পাহাড়ে বদলি করে দিচ্ছে। কারণ ডিএ যে বঞ্চনা, সেই বঞ্চনা বাম আমলে ছিল, আমরা অস্বীকার করি না, কিন্তু এবার এই তৃণমূলের মানে আমলে আকাশ ছোঁয়া, গগনচুম্বী। অর্থাৎ আমরা কিন্তু এই মামলাটাও করতে পারতাম। উনি নিশ্চয়ই মানবেন। এক বাম আমলের কথা তুললেন। বাম আমলে আমার বাবা যেহেতু শিক্ষক ছিলেন, আমি দেখেছি বাম আমলের মাইনেটা প্রথম কথা হচ্ছে মাইনেটা কবে পাওয়া যেত? মাইনে আজ হবে কাল হবে করতে করতে মাইনেটা 20 তারিখ স্কুল টিচারদের একদম না আমার বক্তব্য শেষ করি, আপনি বলবেন। দ্বিতীয় কথা হচ্ছে যে
বলেননি দেবো না, বলেছেন মুখ্য সচিবের নেতৃত্বে একটা কমিটি করা হয়েছে, তারা রায়টা পুরো খতিয়ে দেখবেন, দেখে সেই মতো ব্যবস্থা নেওয়া হবে। যেখানে মুখ্যমন্ত্রী বলছি, আমি তন্ময়ের সঙ্গে একমত। বাম আমলে শিক্ষকদের মাইনে 20 তারিখে হতো, একেবারে 20 তারিখে। এইটা যেমন আপনি 20 তারিখে বললেন, আপনার সাথে একমত। বাম আমলে স্কুলগুলোতে 20 তারিখ হতো, প্রতি মাসে 20 তারিখ হতো। কিন্তু আজকে আমি একদম নাম ধরে বলছি, ডায়মন্ড হারবার ইউনিভার্সিটি কয় তারিখে বেতন হয়েছে? বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো কয় তারিখে বেতন হচ্ছে? এক সেকেন্ড, এগুলো জানবে না তোমরা। বিশ্ববিদ্যালয়ে বহু নিজেদের মানে ঠিক মতো মূল্যায়ন পায় না যখন, বা বেতনের টাকা ঢোকে না যখন, তখন মানে 7 দিন 8 দিন 10 দিন পরে বেতন পাচ্ছেন। আমি নির্দিষ্ট করে বলছি, ডায়মন্ড হারবার বিশ্ববিদ্যালয় অভিষেক বন্দ্যোপাধ্যায় কনস্টিটিউয়েন্সির আন্ডারে এই মাসে কয় তারিখে বেতন হয়েছে সেটা দেখুন। আমি শোনলাম, আমি একটা কথা বলছি যে সময় পাওয়া কিন্তু অধিকার। আমার দলও অস্বীকার করছে না, আমাদের সরকারও অস্বীকার করছে দুটো জিনিস, শুধুমাত্র একটা রাজ্য নয়, এছাড়াও কেরালা, বাকি আমি বলছি যে একেবারে গোল্লায় যাক অন্য রাজ্য, কিন্তু আমাদের রাজ্যের সরকারি কর্মচারী, মানুষ, মহিলা সবাই ভালো থাকুন। আমি বলছি যে এই 500 টাকা যে বাড়লো, আজকে আবার বলছি সংখ্যাটা বিপুল। 49% মোট ভোটদাতার মহিলা, সেই জন্য ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে, আর 11 লক্ষ ওনাদের সংখ্যা বলে তারা দুয়োরানি। আমি দ্রুত একবার দেখাবো, যেটা লক্ষ্মীর ভাণ্ডার সরাসরি টাকা। আবার বলছি, প্রশংসনীয় প্রকল্প, যে প্রকল্প এখন মডেল কপি হচ্ছে, কপি পেস্ট হচ্ছে গোটা দেশ জুড়ে। দ্রুত একবার দেখে নি। ভোটমুখী অন্তর্বর্তী বাজেটে বিভিন্ন ক্ষেত্রে ভাতা বাড়িয়েছে রাজ্য সরকার। লক্ষ্মীর ভাণ্ডারে এখন প্রত্যেকের অ্যাকাউন্টে মাসে ঢুকবে বাড়তি 500 টাকা। সিভিক ভলান্টিয়ার, প্যারা টিচার থেকে অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী সবার ভাতা মাসে 1000 টাকা করে বেড়েছে, যার সুফল পেতে চলেছে বহু পরিবারই, যেমন হাতিবাগানের দত্ত পরিবার। মা মোনালিসা দত্ত পেশায় আশাকর্মী। এতদিন 5250 টাকা মাসিক ভাতার পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারের 1000 টাকা পেতেন। এবার আশাকর্মীদের ভাতা বেড়ে হচ্ছে 6250 টাকা, অর্থাৎ 1000 টাকা বেশি। লক্ষ্মীর ভাণ্ডারেও মাসে বাড়তি 500 টাকা পাবেন, ফলে মাসে অ্যাকাউন্টে ঢুকবে 1500 টাকা বেশি। সব কিছুই তো এখন মানে দিন দিন বেড়ে যাচ্ছে, তারপরে বাচ্চাদের টিউশন ফি, এগুলো মানে খাবার দাওয়ার জিনিসের সব দাম বেড়ে যাচ্ছে। তো যেহেতু বাচ্চা আছে দুটো, এবার তাদের সমস্ত খরচাপাতি চালানোর জন্য এটা আমাদের খুবই সুবিধাজনক। মোনালিসা দত্তর ছেলে রোহিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। বাংলার যুবসাথী প্রকল্পে প্রতি মাসে 1500 টাকা পাওয়ার যোগ্য তিনি, অর্থাৎ মা ছেলে মিলিয়ে প্রতি মাসে বাড়িতে আসবে বাড়তি 3000 টাকা। যে অ্যামাউন্টটা ঢুকছে ওটা আমরা কিছু হলেও একটু ইউজ করতে পারবো, যেমন আমরা বই কিনতে পারবো, একদিকে খুব ভালো লাগছে। মায়ের থেকে অতবার সবসময় তো চাওয়া যেতে পারে না, আর আমরাও বড় হচ্ছে, কলেজের বইপত্রগুলো ওই টাকাও কিনতে পারবো, আমাদের এটাও অনেক সুবিধা হবে। তবে এই পরিবারের মতো সবাই সরকারি ভাতায় সন্তুষ্ট নন। তাদের সাফ কথা, তারা খয়রাতি চান না, চাকরি চান। আমি লক্ষ্মী ভাণ্ডার অ্যাপ্লাই করিনি এবং পাইও না বা নিতেও চায় না। সবাই সুস্থভাবে চাকরি পেতে পারে, আমার মনে হয় সেটা দিকেই নজর দেওয়া উচিত। 1500 টাকাতে কি সংসার চলে যাবে? যে আমার ছেলে বড় হচ্ছে, পড়াশোনা শিখিয়েছি, ভালো দিচ্ছি, যে চাকরি পাবে, কাজ করবে, সেইগুলো তো কিছুই নেই। ওই 1500 টাকাতে কিচ্ছু হবে না। রাজ্য বাজেটের পরদিন অর্থাৎ শুক্রবারই মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত টাকা। আগে 1000 টাকা করে পেতাম, আজকের থেকে 1500 টাকা করে আমাদের ঢুকেছে। আমাদের বাচ্চা কাচ্চাকে পড়াশুনো করাতে হয়, তার জন্য আমাদের অনেকটাই হেল্প হয়। ওই 12:45-এ আমারও সেই একই ম্যাচে এসে টাকা পেয়েছি, তাই সেই টাকাতে ভাড়া কিনে নিয়ে দিদিকে ধন্যবাদ জানালাম। আমার 1000 ছিল, 1500 ঢুকেছে। কিন্তু প্রশ্ন উঠছে, সবাই সব পেল, শুধু সরকারি কর্মীরাই ডিএ থেকে বঞ্চিত কেন? আমরাও তো মানুষ, এবং আমরা তার এই যে লক্ষ্মীর ভাণ্ডার যাচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডারের কিছু লেখালেখি হয়েছে, কম্পিউটারে কিছু কাজ করতে হয়েছে, এই লোকগুলো কিন্তু আমরাই। তাহলে আমরা কি সরকারের বিবেচনাযোগ্য মানুষই নই? আমাদেরও ওই ট্যাক্সের টাকার মধ্যে ঢুকেছে, সেই নিয়ে আপনি আমাদেরকেই আটকাচ্ছেন। সব মিলিয়ে বাজেট নিয়ে নানা জনের মধ্যে নানা প্রতিক্রিয়া। অরিত্রিক ভট্টাচার্য, মনোজ বন্দ্যোপাধ্যায় ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমার পরবর্তী বক্তা অধ্যাপক অর্ণব সাহা নিশ্চয়ই মানবে যে 23% ডিএ বকেয়া থাকতে রাজ্য সরকারি কর্মচারীদের যে অসুবিধে হতো,
তার থেকে 36% ডিএ বাকি থাকলে অসুবিধা অনেক বেশি হয়। এখন কেউ প্রশ্ন তুলতে পারেন যে আমি হঠাৎ 23% বকেয়ার কথা বলছি কেন। বললাম তার কারণ ক্ষমতায় আসার পর 2011 সালের 7ই ডিসেম্বর স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্ট আমলে 23% বকেয়া ডিএর জন্য পরিবার পরিজন সমেত সরকারি কর্মচারীরা কতটা যন্ত্রণায় আছেন সে কথা অন ক্যামেরা বলেছিলেন। কার্যত নিজে মুখে বকেয়া ডিএর যন্ত্রণাকে স্বীকৃতি দিয়েছিলেন। কি বলেছিলেন 2011 সালের ওই 7ই ডিসেম্বর? দেখাবো। 23% দিয়ে বামফ্রন্ট সরকারও দিয়ে যেতে পারেননি, কারণ পয়সার অভাবে হয়তো দিতে পারেননি। 23% দিয়ে আমাদের সরকারি কর্মচারীদের পাওনা হয়েছে, যেটা ওরা পায়। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি 2012 যে জানুয়ারি মাস শুরু হবে, 1 জানুয়ারি থেকে আমরা 10% দিয়ে আমরা আমাদের সরকারি কর্মচারীদের জন্য আমরা দিচ্ছি। তার কারণ যে 23% পেন্ডিং আছে 2010 থেকে, এরা পায়নি। ওনাদেরও সমস্যা হয়, জিনিসপত্রের দাম বাড়ছে, তাদেরও রোজগার পরিবার পরিজন সবকিছু আছে। এখন প্রশ্ন হলো সেদিনে 23% ডিএর জন্য যদি কর্মীদের অত সমস্যা হয় আর 36% ডিএ বাকি থাকলে কতটা সমস্যা হচ্ছে সহজেই অনুমান করা যায়। আর ফ্যাক্ট রিমেন্স যে গত 15 বছরে ওই 23% কমার বদলে বেড়ে 36% হয়ে গেছে। 4% আমি কালকের বাজেটের পর বিয়োগ করলাম। আমি বলছি তাহলে বামফ্রন্ট সরকার বকেয়া রেখেছিল বলে 23% খারাপ, আর তৃণমূল সরকার বকেয়া রেখেছে বলে 36% ভালো, এটা তো হতে পারে না। নাকি সংখ্যাটা মাত্র 11 লক্ষ বলে আবার বলছি সরকারি কর্মচারীরা আসলে দুয়োরানি। অর্ণব। সুমনদা, আমার মনে হয় যে এই জিনিসটা আসলে একটা দৃষ্টিভঙ্গিগত একটা পার্থক্য, দৃষ্টিভঙ্গিকে আসলে বোঝা দরকার। সেটা হচ্ছে এই যে আমার এই মুহূর্তে মনে পড়ছে 1931 সালে রাশিয়া চিকি বইটা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার ঠিক আগের বছর 1930 উনি রাশিয়া যান। যে হোটেলটা উঠেছিলেন মস্কোয়, হোটেলটার নাম হচ্ছে হোটেল রয়্যাল। উনি তার বর্ণনা দিচ্ছেন, আমি সমাজতান্ত্রিক দেশের একটি মানে রাজধানীর একেবারে কেন্দ্রে রয়েছি এবং অত্যন্ত এখানকার নামী একটি হোটেলে রয়েছি। হোটেলটা অত্যন্ত অপরিচ্ছন্ন, খুব বেশি সাজানো গোছানো নয়। এমনকি গোটা শহরটা, মস্কো শহর আমি যেটুকু দেখেছি সেটাও আমি খুব একটা গোছানো সাজানো গোছানো দেখতে পাইনি। কেন? উনি তা সত্ত্বেও উনি কিন্তু রাশিয়ান বিপ্লবকে উনি সমর্থন করছেন। কেন বলছেন? বলছে সমস্ত রক্ত যদি গিয়ে মুখে জমা হয় তাহলে সেটাকে স্বাস্থ্য বলে না। এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে সরিয়ে গোটা শরীরটার মধ্যে রক্তকে সরিয়ে দেওয়া হচ্ছে, এটা উনি বলেছিলেন। এখন এটা আমি রাশিয়া চিকির উদাহরণ দিচ্ছি এই জন্য নয় যে আমি এখানকার সরকারকে সমাজতান্ত্রিক সরকার বলছি না। আমি যেটা বলছি সেটা হচ্ছে এই, আমি বলছি যে অগ্রাধিকারের জায়গাটা আমরা কোন জায়গায় ধরবো। ধরুন যিনি 1,80,000 টাকা মাসে রোজগার করেন বা 2 লক্ষ টাকা রোজগার করেন, তার মাইনেটা বেড়ে 2.5 লক্ষ টাকা হওয়াটা আগে দরকার, নাকি যে লোকটা মাসে রোজগার করে হচ্ছে 12,000 টাকা, তার রোজগারটা 18,000 টাকা করা আগে দরকার। কেন বলছি? তার সংসারের খরচের নিরিখে এবং তার বেঁচে থাকার নিরিখে, তার জীবনযাত্রার নিরিখে বিচার করতে হবে। 12 লক্ষ টাকা বেতন পাওয়াটা কোনো অপরাধ নয়। অপরাধ নয় তো, একদম আমার বলছি দৃষ্টিভঙ্গির সমস্যা, অপরাধ নয়। কিন্তু একই সঙ্গে এটাও আমি বলছি, নীতি আয়োগের লেটেস্ট যে রিপোর্ট বেরিয়েছে তাতেও দেখা গেছে গোটা ভারতবর্ষের 90% মানুষের গড় আয় হচ্ছে 25,000 টাকার নিচে। তার মানে একটা ব্যাপক বৈষম্য আছে। না, তার মানে যারা উপরে আছে তাদের আইনি অধিকারটা আমি বঞ্চনা করব, এটা হতে পারে না। একদমই নয়, এটা কখনো বলা হয়নি। সুমনদাকে কখনো বলা হয়নি। যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এই মুহূর্তের প্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা হিসেবটা করছি কেন্দ্রের নিরিখে। আমরা বকেয়া কার নিরিখে বলছি? কেন্দ্রের নিরিখে বলছি। এবার কেন্দ্রীয় সরকার যে দৃষ্টিকোণ নিয়ে চলছে বা যে পদ্ধতি নিয়ে চলছে, রাজ্য সরকার তার একটা বিকল্প মডেলের চেষ্টা তৈরি করেছে। ঠিক, এবং তার মানে অন্য তোমায় মানতে হবে, অর্থাৎ 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যে দৃষ্টিভঙ্গি নিয়ে আমি অন ক্যামেরা দেখালাম যা বলেছিলেন সেটা ভ্রান্ত ছিল। না, ভ্রান্তির জায়গা নয়। দুটো তো একসঙ্গে ঠিক হতে পারে না। হয় ওটা ঠিক নয়, আজকের দৃষ্টিভঙ্গি ঠিক। প্রকল্প চলছে সুমনদা, আমাদের উন্নয়নের যে মডেল, সেই মডেলটা কোন সমাজের সমস্ত অংশের মানুষকে এক্স্যাক্টলি, মানে আমি অর্ণব, আই কান্ট এগ্রি মোর। এক সেকেন্ড অর্ণব, তোমার সঙ্গে আমি সম্পূর্ণ একমত যে এই উন্নয়নের মডেল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের 100টা প্রকল্প, যার মধ্যে আমি মনে করি বেশ কয়েকটা জনকল্যাণমূলক প্রকল্প এই মুহূর্তে রাজ্যে চলছে, তার রূপায়ণ কারা করছে? ওই সরকারি কর্মচারীরা, যারা নিজেরা বঞ্চিত থেকে কেন করবে? আমি বলছি যে এমনকি শিক্ষাক্ষেত্রে যে শিক্ষকেরা রয়েছেন, বিভিন্ন স্তরে যারা রয়েছেন, তারাও তো শিক্ষা পরিষেবাটাই প্রদান করছেন। ঠিক কথা, আমি অস্বীকার করছি না। কিন্তু আমি বলছি যে আমি এটাও কিন্তু আমি সমর্থন করছি না যে 36% বাদ রয়ে গিয়েছে, এটা ঠিক হয়েছে, তাও আমি বলছি না। আমি বলছি যে সরকারি ডাক্তাররা সকাল থেকে রাত অবধি হাসপাতালে কাজ করছেন, তাদের মাইনে তোমার অঙ্ক অনুযায়ী বেশি বলে তারা ডিএর অধিকারী নয়? 100 বার অধিকারী। কিন্তু একই সঙ্গে এটাও মানতে হবে যে এই যে বিরাট সংখ্যক মানুষ, সেই বিরাট সংখ্যক মানুষকে সামান্য হেল্প করা, সামান্য তার পাশে দাঁড়ানো,
এটাই তো অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 19 সালে যখন ন্যায় প্রকল্পটার কথা বলেছিল কংগ্রেস সরকার, তখন তো মাসে 6,000 টাকা দেওয়ার কথা বলা হয়েছে। একবারও বলেননি যে সরকারি কর্মচারীদের ডিএ মেরে লক্ষ্মীর ভাতা দাও। ঠিক, কিন্তু আমি আপনাকে বলছি সুমনদা, 1 তারিখে কেন্দ্রীয় বাজেট হয়েছে, তার ঠিক আগের দিন দ্য ওয়ারে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে উনি পরিষ্কার বলছেন অবসেশন উইথ গ্রোথ মিনস অলমোস্ট নাথিং। উনি 4টে পয়েন্ট বলেছেন, তার মধ্যে নাম্বার 1 হচ্ছে যে ভারতবর্ষে এই মুহূর্তে যে ইকোনমিক গ্রোথ হচ্ছে সেটা হচ্ছে জবলেস গ্রোথ, পলিটিক্যাল অফ রিডিস্ট্রিবিউশন, ডেট ফেলিয়ার্স, আর এই কেন্দ্রীয় বাজেট এবং এই মুহূর্তে ভারতবর্ষের অর্থনীতি যেখানে দাঁড়িয়ে আছে আমাদের প্রত্যেকের জন্য উদ্বেগের। কিন্তু ইস্যু হচ্ছে যে আমি সুপ্রিম কোর্টের একটা রায় মানার জন্য ভারতবর্ষের অর্থনীতি দেখাবো, আর এদিকে ডোল পলিটিক্সের চূড়ান্ত জায়গায় চলে যাবে। কমিশনের মধ্যে থেকে তাকে যদি দিতেই হয় রাজ্য সরকারকে, নিশ্চিত রাজ্য সরকার তার রাস্তা বার করবে এবং রাজ্য সরকার নিশ্চিত সেটা দেবে। আমি সেটা নিয়ে বলছি না, আমি বলছি দৃষ্টিকোণের জায়গা। এই যে সুজলদা একটু আগে বললেন যে আমরা ওকে কপি করেছি, আপনিও বললেন অনেকগুলো রাজ্যে বিজেপি এই একই মডেল কপি করেছে। আমি তাকে মনে করি দিচ্ছি, আমি বলছি রাস্তা আবার কি 8 লক্ষ কোটি টাকার ধার এই রাজ্যের মাথায়। হ্যাঁ, সোজা কথা 11 লক্ষ সরকারি কর্মচারীদের জন্য ধার করতে হবে প্রয়োজনে। আপনি বলেন আইনের শাসন, কোনটাকে ভর্তুকি দেবো? আমি আদানিকে ভর্তুকি দেওয়াটা ঠিক, আর গরিব মানুষকে ভর্তুকি দেওয়াটা ভুল। এটা কি মানতে হবে আমাকে? এটা ঠিক নয়। মানে আমরা এই দাঁড়িপাল্লায় দুটো বসানোর বিরোধী। খুব ইন্টারেস্টিং। অর্ণব একজন অধ্যাপক, আমার ওর বক্তব্য মানতে কোনো অসুবিধা থাকতো না যদি আমি না দেখতাম যে আমার এই সময় যেভাবে বিপুল পরিমাণের টাকা অর্থাৎ বেতন বেড়েছে আমাদের মন্ত্রীদের, এমএলএদের। মমতা বন্দ্যোপাধ্যায় এমএলএদের যে বেতন বাড়িয়েছে, বিধানসভায় মানে সিটিং অ্যালাউন্স যে বাড়িয়েছে, বা মন্ত্রীদের কয়েক গুণ বেতন বেড়েছে, তাহলে আপনি আপনার নিজের সময় আটিসাটি আর পরের বেলা চিমটি। আমি অর্ণবের সময় যে লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পের আমি তো কোনো সিলিং রাখিনি, অর্থাৎ চরম উচ্চবিত্ত একজন মহিলাও এই টাকাটা পাচ্ছেন, সেটা অপচয় নয়। উনি বলছেন ডব্লিউবিসিএস অফিসারের কি নিচ্ছে, কিসের সেটা যদি থাকতো আমি অর্ণবের যুক্তি মানতে আমার কোনো অসুবিধা ছিল না। আমি সমাজের নিচু স্তরে মহিলাদের জন্য করতে পারছি। হ্যাঁ, সরকারি কর্মচারী, আপনি ডিএ পেলে আপনি ডিএটা ত্যাগ করে দেবেন তো? আমি আপনাকে বলছি, শুনুন না, একটু বলতে সেই কথাটা আপনার বাড়িতে পরিবারের যারা আছেন তারাই কথাটা মেনে নেবেন যে আপনি আপনার অধিকার ঘেউ ঘেউ করা টাকা নয় এটা। আপনি এখানে মিউ মিউ করছেন, তাহলে বেকার ভাতা যুবসাথী প্রকল্প নিয়ে পরের প্রতিবেদনটা নিয়ে নেব। কলেজ পড়ুয়াদের ফিজ টিজ ইত্যাদি বা খাওয়া দাওয়ার খরচা ইত্যাদির জন্য বাবা মার ওপর ডিপেন্ডেন্ট থাকতে হবে না কিছু অংশে। 1,500 টাকা এখন এলো কেন ভোটের আগে? বিধানসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেট, আর সেই বাজেটেই নতুন প্রকল্প ঘোষণা করেছে তৃণমূল সরকার। ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে বেকার যুবদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রকল্পের নাম বাংলার যুবসাথী। ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণরা এই প্রকল্পের সুবিধা পাবে। প্রতি মাসে 1,500 টাকা করে এই বেকার ভাতা পাওয়া যাবে 5 বছরের জন্য। কেউ প্রকল্পের প্রশংসা করছেন, কেউ বলছেন ভাতা নয় চাকরি চাই। যদি আমি ওই 1,500 টাকাটা পাই, আমি অনেক দূর থেকে আসি, তো সেইখানে আমার যাতায়াতের যে খরচ, টিফিন খরচ, তারপরে সারাদিন ধরুন এসে ক্যাম্পাসে রইলাম, একটা খরচ আছে, সেই খরচটা আমার উঠে আসবে। এই টাকাটা দিয়ে যুব সমাজের মন জয় করার যে চেষ্টা চালানো হচ্ছে সেটা কোনোদিনই সম্ভব হবে না, কারণ এটার একটা পার্মানেন্ট সলিউশন হচ্ছে চাকরি বাকরি যেহেতু দিতে পারছে না, তাই জন্যই এইভাবে একটা বাইপাস হয়েতে কিছু চালিয়ে দিয়ে হচ্ছে ভোটটাকে ক্যাপচার করবে বলে আমার মনে হচ্ছে। 2013 সালে যুব উৎসাহ প্রকল্পের সূচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, পরে তার নাম হয় যুবশ্রী, আর এবার বাংলার যুবসাথী প্রকল্প। কৃষ্ণেন্দু অধিকারী ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আপনারা প্রত্যেকে জানেন যে ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সমস্ত জায়গায় আমরা কয়েকটা মন্তব্যের ভিত্তিতে আপনারা কি ভাবছেন তার একটা আঁচ পাওয়ার চেষ্টা করি। অন্তর্বর্তী বাজেটে হাত উপুর করে ভাতা বিলিয়ে কি ভোটের আগে বিজেপিকে টেক্কা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? 76% মানুষ মনে করছেন হ্যাঁ টেক্কা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, 23% মানুষ তা মানতে চাননি, 1% মানুষ বলতে চাননি।
দীর্ঘমেয়াদী উন্নয়ন নয়, খয়রাতি এখন ভোট জয়ের একমাত্র অস্ত্র। একমাত্র অস্ত্র এটা মনে করছেন 81% মানুষ। 17% মানুষ মনে করছেন যে ভোট জয়ের একমাত্র অস্ত্র খয়রাতি নয়, বলতে চাননি 2%। 500,000 টাকা ভাতা বাড়িয়ে কি সংখ্যাগরিষ্ঠ মানুষের মন জয় করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়? পারবেন এমনটা মনে করছেন 58% মানুষ, পারবেন না এমনটা মনে করছেন 41% মানুষ, বলতে চাননি 1%। ঠিক এখান থেকে আমি দ্রুত কয়েকটা মন্তব্যে যাব। মিহির কানুনগো তিনি লিখছেন, জনগণের ট্যাক্সের টাকা এভাবে দানছত্রের বাজেট রাজ্যের কোষাগারকে আইসিইউতে পাঠানোর জন্য যথেষ্ট। অতীশচন্দ্র বাবার লিখছেন, ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে কি মান্যতা দেবে রাজ্য, নাকি টালবাহানা চলতেই থাকবে? না চালে বিশ্বাস নেই। অলোক দাশগুপ্ত লিখছেন, ভাতা বাড়লে মানুষের হাতে টাকা আসবে, ক্রয় ক্ষমতা বাড়বে, এতে বাজার চাঙ্গা হবে। বিদ্যুৎ নায়ক লিখছেন, কাজের বদলে ভাতা, এভাবে শিক্ষিত যুব সমাজের ক্ষোভ প্রশমিত করা সম্ভব। রীনা ভৌমিক লিখছেন, অ্যাকাউন্টে মাসে 1,500 টাকা করে ঢুকলে অনেক গরিব মহিলা উপকৃত হবেন। আর ঠিক এই জায়গা থেকে আমার পরের প্রতিবেদন, পার্শ্ব শিক্ষক, সিভিক ভলেন্টিয়ার এবং আশা কর্মীদের নিয়ে এদের প্রত্যেকে মাসে 1,000 টাকা করে টাকার অঙ্ক বাড়িয়েছে রাজ্য সরকার কালকের বাজেটে। দেখুন, ভালো লাগছে, খুশি আছি। আমরা মানসিকভাবে একবারে শ্মশানঘাটে পৌঁছে গেছি। এটা আমাদের বাড়ানো নয়, ভিক্ষা বলতে পারেন। মাসখানেক পরই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে বৃহস্পতিবার অন্তর্বর্তী বাজেটে একদিকে যেমন লক্ষ্মীর ভাণ্ডারের মতো সামাজিক সুরক্ষা প্রকল্পে ভাতা বাড়িয়েছেন, অন্যদিকে তেমনি পারিশ্রমিক বেড়েছে আশাকর্মী, সিভিক ভলান্টিয়ারদের। কিন্তু কেউ খুশি, কেউ চরম অসন্তুষ্ট। প্রতিবাদের রাস্তায়। আশাকর্মীদের মাসিক সাম্মানিক 1,000 টাকা বাড়ানো হয়েছে। সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশদের পারিশ্রমিকও বাড়ানো হয়েছে 1,000 টাকা করে। যদিও ন্যূনতম 15,000 টাকা মাসিক বেতনের দাবিতে আন্দোলনে অনড় আশাকর্মীরা। শুক্রবার ফের স্বাস্থ্য ভবন অভিযান করেন আশাকর্মীরা। স্বাস্থ্য ভবনের অদূরে ছিল কড়া পুলিশি প্রহরা, সেখানেই তাদের আটকে দেয় পুলিশ। আমরা আশাকর্মী 24x7 দিন আমরা কাজ করে চলেছি, তাদের ক্ষেত্রে বাড়ানো হলো 1,000 টাকা। এটা কি আমাদের সাথে অন্যায় হলো না? সিভিক ভলান্টিয়ারদের অনেকেই অবশ্য ভাতা বৃদ্ধিতে খুশি। আমাদের যা বেতন ছিল, এবার সরকার খুব হয়তো আমাদের ভালোর জন্য 1,000 টাকা বাড়াইছে, আমরা তাদের খুশি। এবারের বাজেটে আইসিডিএস বা অঙ্গনওয়াড়ির কর্মী ও সহায়কদের মাসিক সাম্মানিকও 1,000 টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বাজেটে যে দিদি আমাদের জন্য ভেবেছে 1,000 টাকা করে বেড়েছে, এটাতে আমরা খুবই খুশি হয়েছি। এটাতে আমরা খুশি নই, একদমই খুশি নই। কারণ 1,000 টাকায় যদি কোনো এক বাড়িতে 1 বা 2 ব্যক্তি থাকে, তার পক্ষেও সংসার চালানো সম্ভব নয়। প্যারাটিচার, শিক্ষাবন্ধু, সহায়ক, সহায়িকা, স্পেশাল এডুকেটর ও ম্যানেজমেন্ট স্টাফদেরও মাসিক ভাতা বাড়ছে আরও 1,000 টাকা। পাশাপাশি কর্মরত অবস্থায় মৃত্যু হলে নিকট আত্মীয়কে এককালীন 5 লক্ষ টাকা দেওয়া হবে। আমরা একেবারে আশাহত হয়ে গেলাম। 22 বছর দীর্ঘ পূর্ণ শিক্ষকের মতন কাজ করে একটা দিনমজুরের হাজিরাও আজকে আমরা যে বর্তমান জগতে পাচ্ছি না। সব মিলিয়ে ভাতা বৃদ্ধি ঘিরে দরজা চরমে। অরিত্রিক ভট্টাচার্য, পূর্ণেন্দু সিংহ, শুভেন্দু ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, ঘটনাচক্রে খানিকক্ষণ আগেই পার্থ চট্টোপাধ্যায়ের কথা হচ্ছিল। আর ঘটনাচক্রে পার্থ চট্টোপাধ্যায় আজকে দলের টিকিট না পেলে নির্দল দাঁড়াতে পারেন এরকম ইঙ্গিত দিয়েছেন। ঠিক কি বিটুইন দ্য লাইন্স কি আছে, কি বলছেন পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব, প্রাক্তন এ রাজ্যের শিক্ষামন্ত্রী এবং প্রাক্তন শিল্পমন্ত্রী? দেখাবো। জল বিষাক্ত হলে তাদের বোঝাবো, সেই বিষাক্তর দায়িত্ব আমার না। নিয়োগ দুর্নীতির মারাত্মক অভিযোগে বিদ্ধ 3 বছর জেল খাটার পর কয়েক মাস আগেই জামিনে মুক্ত হয়েছেন। এই আবহে দল নিয়ে ভয়ঙ্কর মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায়। সেই সঙ্গে তৃণমূল প্রার্থী না করলে নির্দল প্রার্থী হিসেবে লড়ারও ইঙ্গিত দিলেন একদা তৃণমূলের নাম্বার 2। আমি প্রথমবার যখন দাঁড়িয়েছিলাম তখন আমি 46% ভোট পেয়েছিলাম প্রদত্ত ভোটের। আর আমি যখন অ্যারেস্ট হলাম 2021-এ, আমি 52% ভোট পেয়েছিলাম। আমার দল কিন্তু 52% ভোট পায়নি, কিন্তু দলের প্রাপ্ত ভোট সব জায়গা মিলিয়ে তার থেকে তো আমার ভোটের পার্সেন্টেজ অনেক উপরে ছিল। আমি তো দলের অবস্থান জানি না, যেটা আপনি জানেন। যাকে যাকে লোক আসছে, পাতা দাঁড়ালেও আপনি জিতবেন, এইসব। 2021-এ যখন আমি দাঁড়িয়েছিলাম তখন 4র্থ লিস্টে আমার নাম ছিল। আমার এখনো পার্থ চ্যাটার্জির বক্তব্যটা কানে ভাসে যে এই যে আমরা এখানে বক্তৃতা দিচ্ছি নেতারা,
সামনে এত মানুষ দাঁড়িয়ে আমাদের বসে আমাদের বক্তব্য শুনছেন, তার কারণ পিছনে মমতা ব্যানার্জির ছবি আর সিম্বলটা আছে বলে। যেদিন মমতা ব্যানার্জির ছবি আর সিম্বল সরে যাবে, সেদিন দুটো লোকও আমাদের বক্তৃতা শোনার জন্য এখানে অপেক্ষা করবে না। আজকে যদি উনি মনে করে থাকেন যে জোড়া পাতা নিয়ে উনি দাঁড়াবেন বা অন্য কিছু নিয়ে দাঁড়াবেন, দেখুন ব্যক্তিগত অভিমত, গণতান্ত্রিক অধিকার সকলের রয়েছে। এরই সঙ্গে আরো ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করেছেন পার্থ চট্টোপাধ্যায়। 25 বছর একই জায়গায় থাকে, আমি তো কোনো স্থান পরিবর্তন করে 25 বছর বিধায়ক থাকিনি। আমি 25 বছর একই জায়গায় থেকে বিধায়ক হয়েছি। অনেক অনেক পদ নিয়ে থাকতে পারে। আমার কাছে মনে হচ্ছে যে যদি হারি তাহলে বেহালার মানুষই আমায় হারাক। নানা মহলে প্রশ্ন উঠছে, এই মন্তব্য করে পার্থ চট্টোপাধ্যায় বিশেষ কারো দিকে ইঙ্গিত করলেন, বিশেষ কিছু বলতে চাইলেন? নিয়োগ দুর্নীতির অভিযোগে জেলযাত্রা, বান্ধবীর বাড়ি থেকে কাঁড়ি কাঁড়ি টাকা গয়না উদ্ধার, সদ্য জামিন পেয়েছেন। এখন প্রশ্ন হলো, এরপর কি নতুন করে কোনো ভূমিকায় দেখা যাবে পার্থ চট্টোপাধ্যায়কে? দল কি তাঁকে টিকিট দেবে, নাকি নিজেই বেহালা পশ্চিমে ভোটে লড়তে নেমে পড়বেন একদা তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী? কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। দেখুন, বাংলা একটা প্রবাদ আছে, কেউ চলে ডালে ডালে, কেউ চলে পাতায় পাতায়। এবার দেখুন, জোড়া ফুল থেকে জোড়া পাতায় পার্থ চট্টোপাধ্যায় চলে যাবেন কিনা সে নিয়ে তন্ময় কি বলবে জানি না, কিন্তু একটার পর একটা মারাত্মক কথা। প্রতিবেদনটা শুরু হলো, দল বিষাক্ত হলে সে দায় আমার নয়। দল বিষাক্ত? যে দলে উনি দীর্ঘদিন ছিলেন, যে দলের প্রতীকে উনি জিতে বিরোধী দলের দলনেতা ছিলেন, মন্ত্রী হয়েছেন এবং আর একটু পিছিয়ে যাও, আশুতোষ কলেজ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে মহাসচিব হয়েছেন, শিক্ষামন্ত্রী, শিল্পমন্ত্রী, পরিষদীয় মন্ত্রী, তথ্য প্রযুক্তি মন্ত্রী এবং তার আগে বিরোধী দলনেতা এবং দলের মহাসচিব। সমস্ত দিক থেকে উনি দলের যা যা সম্মান প্রাপ্য সবই পেয়েছেন। এখন দাঁড়িয়ে যদি ওনার বিষাক্ত এবার যদি বিষাক্ত মনে হয়, এই বিষাক্তটা আগে মনে হয়নি, মানে এইটা এখন দাঁড়িয়ে মনে হচ্ছে, কারণ কিছুর ঘটনাক্রম ঘটেছে। এই নিয়ে আমরা দিনের পর দিন আলোচনা করেছি, ফিরে যেতে চাই না সেই ঘটনাক্রমে। গ্রেফতারের 6 দিন পরেই তো দলের বিষাক্ত মনে হলো, তার আগে তো ওনাকেও দলের বিষাক্ত মনে হয়নি। ঠিকই, যতক্ষণ না কিছু প্রমাণিত হচ্ছে ততক্ষণ অবধি তো কিছু করছি না, কিন্তু যখন প্রমাণিত হয়েছে, দেখা গেছে, তাই বলি একমাত্র দল, আপনি বাকি আরো অন্যান্য দলও তো আছে। আপনি আরেকটা উদাহরণ দেখান না, যে তৃণমূল কংগ্রেস তাকে বহিষ্কার করেছে, আজ অব্দি বহিষ্কার করা আছে। এখন ওনার মনে হতে পারে জোড়া পাতা, ওনার মনে হতে পারে গাছের ডাল, সেটা উনি ঠিক করবেন, কিন্তু নেতৃত্বের প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন, কিন্তু তারপর খেয়াল রাখতে হবে বিধানসভার গুরুত্বপূর্ণ কমিটিতে জায়গা পেলেন। সেটা আমি কিছুক্ষণ আগে বোধহয় বলছিলাম, সেটা হচ্ছে যারা মন্ত্রী নন তারা কোনো না কোনো সংসদীয় স্ট্যান্ডিং কমিটিতে থাকেন, তো সেই হিসাবে উনি ওনার কোটা থেকে কোনো একটা সংসদীয় স্ট্যান্ডিং কমিটিতে থাকবেন। তার এই বিষয়কে এত গুরুত্ব দিয়ে ভাবার কিছু হয়নি। এই তো কোর্টে ওনার অপরাধ প্রমাণিত হওয়ার আগে অপরাধী বলে দিলে, তারপরে কমিটিতে থাকাটা কি দুটো অবস্থান সংগতিপূর্ণ হয়নি বলে তো সে এখন তাকে বেল দিয়েছে, যখন অবধি প্রমাণ হয়নি বেল দিয়েছে। সেই হিসাবে বিধানসভার যা নিয়ম, সেই নিয়ম তো অধ্যক্ষ বলতে পারবেন, সেই নিয়ম অনুযায়ী যা প্রত্যেকটা বিধায়ক, সেটা শাসক দল বা বিরোধী দল, যারা মন্ত্রী নন তারা কোনো স্ট্যান্ডিং কমিটিতে থাকেন। মাননীয় স্পিকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, নেত্রীর কাছে করেননি। বুঝতে পেরেছি, তো স্ট্যান্ডিং কমিটিতে তো থাকতেই হবে, কোনো না কোনো স্ট্যান্ডিং কমিটি আছে। এবার থামুন, প্রথম কথা হচ্ছে তন্ময় বাবু বললেন গাছের ডাল, ঝাড়ের বাঁশ, যাই হোক না কেন আপনি নিশ্চিন্তে থাকুন, ভোট আস্তে আস্তে ওই পাতায় ফুলও জন্মে যাবে, ওতে কোনো চিন্তা নেই আপনার। সবে স্ট্যান্ডিং কমিটি দিয়ে স্ট্যান্ড করানো শুরু হয়েছে, ধীরে ধীরে ঘরের ছেলে ঘরে ফিরে আসবে। বলছে তুমি বলছো টিকিট পাবেন 100%, আপনি দেখে নেবেন। আবার কৌস্তব বললো তোমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, ওটা অবসাদে বলছে, কারণ ওখানে পার্থদা ওকে হারিয়েছিলেন। হ্যাঁ, বিজেপি ভোট কাটার ফলে ও যেটা ওর ধারণা, সেটা আমি দেখবো ওটা যাতে পার্থদাকে হারানো যায়। হ্যাঁ, আমার যেটা বলার বক্তব্য হচ্ছে, প্লিজ
যে মমতার ছবি না থাকলে কেউ থাকবে না, এটা বলেছিলেন তো, ঠিক, এটা তো ইতিহাস প্রমাণিত সত্য। এটা কবে বলেছিলেন? 21-এর আগে। 21-এ যে মমতার নিজের ছবিটাই গায়েব হয়ে গেছে, সেখানে এবার আর এই কথাটা কোনো রাজনৈতিক দল বলবে না। ভবানীপুরে মমতা ভয় পাচ্ছেন, তাই ইতিমধ্যে ভবানীপুর নিয়ে মিটিং করছেন। আমি বলছি ফিরিয়ে নিতেই হবে, পার্থ চট্টোপাধ্যায় প্রতিদিন এত বিষ ওগড়াবেন যে কে কত বিষাক্ত সেটা কিন্তু সময়ের অপেক্ষা। কারণ পার্থ চট্টোপাধ্যায় আমি বলছি আমাদের দলে বর্তমানে আছেন সোনালী গুহকে উনি ফোন করে বলেছিলেন টাকাটা কি আমি একা খেয়েছি, মমতাকে টাকা দিয়েছি, এটা সোনালীদি বিভিন্ন পোর্টাল টোটালে বলেছেন। আমি বলছি এই কথাগুলো যত শুরু করবেন তত কিন্তু তত আপনাদের তার থেকে পার্থ চট্টোপাধ্যায়কে দাঁড় করিয়ে দিন। আমি একটু বলে নিচ্ছি যে 2021 সালে না ওই কেন্দ্রে দেখবেন পার্থ চ্যাটার্জি প্রার্থী ছিল আর বিজেপির প্রার্থী ছিল শ্রাবন্তী। এখন শ্রাবন্তী তৃণমূল কংগ্রেসে আছে। কিভাবে মানুষকে বোকা বানানো হয়। আমি বলছি অন্য কথা, আমি কিন্তু শুধু পার্থ চ্যাটার্জিকে দোষী মনে করি না। পার্থ চ্যাটার্জির খাটের তলায় টাকা বলেনি ভাই, কংগ্রেস তলবা প্রার্থীদের বলেছে। খাটের তলায় টাকা, ওই টাকা কিন্তু পার্থ চ্যাটার্জির একার নয়। ক্যাবিনেট সুমন দাস সিদ্ধান্ত করেছিল যে সুপার নিউমারিক পোস্ট চালু করতে হবে। এই টাকা কার? এই টাকা পিসি ভাইপো প্রাইভেট কোম্পানির। এই টাকা এসেছে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিতে। পার্থ চ্যাটার্জি একা চুরি করে নিয়ে চুরির দায় কান অব্দি পৌঁছতে গেল না, মাথা অব্দি পৌঁছতে গেল না, মাথা অব্দি পৌঁছতে গেল না। পশ্চিমের ভোট প্রচার ভোট করা হলো পার্থকে, টাকা শুধু পার্থ না, টাকা পিসি ভাইপো প্রাইভেট কোম্পানি। সৌজন্যে বিজেপির কারণে পৌঁছলো না, মমতাকে পৌঁছলো না। তার আগে বলবো আরেকটা মারাত্মক অংশ বললেন, সেটা হচ্ছে আমার ভোট বিধানসভায় 52% ভোট পেয়েছিলেন, দলও তা পায়নি। সরাসরি চ্যালেঞ্জ। পাশাপাশি একেবারে খুব স্পষ্ট চ্যালেঞ্জটা কার দিকে, ইঙ্গিত কার দিকে? পরের প্রতিবেদন। আমার কাছে যোগ্য অযোগ্য বলে কিছু নেই। নিয়োগ দুর্নীতিতে যোগ্য অযোগ্য নিয়ে উথাল পাথাল হয়েছে রাজ্য রাজনীতি। আর সেই নিয়োগ দুর্নীতির মামলায় জেল খেটে আসা পার্থ চট্টোপাধ্যায় এখনো বলছেন তার কাছে যোগ্য অযোগ্য বলে কিছু নেই। জেল থেকে বেরিয়ে এর আগেও অবশ্য ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন তিনি। দুর্নীতি কোনো ইস্যুই না, তাহলে জয়ললিতা ফিরতে পারতো না, স্টালিন ফিরতে পারতো না। উন্নয়নটাই হচ্ছে ম্যাক্সিমাম। এটা স্বয়ংশাসিত ইয়ে, তো এটা শিক্ষামন্ত্রীর তো কোনো কাজ নেই। সামনে বিধানসভা ভোট, বিধানসভার অধিবেশন চলছে, তবে তৃণমূল থেকে পার্থ চট্টোপাধ্যায় বহু দূরে। এই প্রেক্ষিতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেছে তার মুখে। যে দলে এসেছিলাম সে দলটার তখনও একজন এমপি আর গুটি কয়েক এমএলএ নিয়েই ছিল। দলের অবস্থান জানি না, যেটা আপনি জানেন। আমি তো জানি না অবস্থান। আপনার সম্পর্ক? আমার সম্পর্ক তৃণমূলের শুরুর দিকের সদস্য পার্থ চট্টোপাধ্যায়, সেখান থেকে বিরাট দুর্নীতিতে অভিযুক্ত, জেলে থাকা। এই পরিণতির জন্য কে দায়ী মনে হয়? আমি নিজে, আমার আনুগত্যই আমার পতনের দায়ী। তাৎপর্যপূর্ণভাবে পার্থ চট্টোপাধ্যায়ের মুখে শোনা গেছে ব্রুটাসের কথা। কষ্ট হয়েছে এইভাবেই যে ব্রুটাস তুমিও। ব্রুটাসটা কে সেটাই খুঁজে বের করবো। এখনো খুঁজে বের করতে হবে, জানেন না? সঠিক না জেনে তীর মারতে নেই। অর্জুন কি সেই তীর মেরেছিল কর্ণকে যতক্ষণ কৃষ্ণ না বলেছিল মারো? 2021 সালের বিধানসভা ভোটের পরের বছরই নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। এবার সামনে আর এক বিধানসভা ভোট, কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের ভবিষ্যৎ কি? কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। বিশ্বনাথ, কটাক্ষ কার দিকে? আমাকে বিধানসভা বদলে জিততে হয়নি। সুমনদা দেখুন, হঠাৎ করে মুখ খুললেন কেন? তিনটে কারণ আমার, মানে প্রথম কারণটা আমি বলতে চাই যে তৃণমূল মহলেই ঘুরছে যে বেহালা পশ্চিম থেকে এবার মানে যাকে দাঁড় করা, সুভাষিস চক্রবর্তীকে দাঁড় করানোর সম্ভাবনা। প্রাক্তন সাংসদ উনি ছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ক্লোজ। তাহলে কি সুভাষিস চক্রবর্তীর নামটা উঠে আসার সঙ্গে সঙ্গে উনি প্রতিক্রিয়া দিচ্ছেন? আবার একইভাবে বেহালা পূর্বতে শোভনকে ফিরিয়ে আনার কথা বলছেন, রত্নাথ চট্টোপাধ্যায়কে তার বাবার কনস্টিটুয়েন্সি মহেশতলায় নিয়ে যাওয়ার কথা বলছেন। এই কানাঘুষো যে শব্দগুলো উঠে আসছে তার থেকে কিন্তু প্রতিক্রিয়াটা আসছে।
উনার একটা অনিশ্চয়তা তৈরি হচ্ছে। দেখুন সুমনদা, আমি পরিষ্কার করে বলছি, উনি যেটা উনার মানে ভবিষ্যৎটা কিন্তু তৃণমূলের জন্য উভয় সংকট। উনাকে যদি প্রার্থী করে তাহলে ইমিডিয়েটলি মানে বিরোধী রাজনৈতিক দল তারা কিন্তু দুর্নীতিটাকে সামনে আনার সুযোগ পাবে। তারা ওই ছবি, ওই কোটি কোটি টাকার ছবিগুলো বাজারে আবার চালু করবে। এটা একটা দিক। তার মানে পার্থ চট্টোপাধ্যায়কে প্রার্থী করলে তৃণমূলের প্রথম বিপদ হলো দুর্নীতি ইস্যুটা উঠে আসবে। আবার উনাকে যদি প্রার্থী না করে, মহাসচিব হিসাবে সবচেয়ে দলের ভেতরের খবর উনি জানেন, এবং মহাসচিব হিসাবে যদি সত্যি এই দুর্নীতির আর কারা যুক্ত জানেন, তাহলে উনি আস্তে আস্তে মুখ খুলতে শুরু করবেন। যেমন ইতিমধ্যেই বলতে যাচ্ছেন যে আমি আনুগত্যই কাল হলো। তার মানে এমন উনি যদি আনুগত্য না দেখাতেন তাহলে তো অন্যরা যুক্ত হয়ে পড়তো। তাহলে কিন্তু ব্ল্যাকমেলিংয়েরও একটা সুযোগ আছে। ফলে শেষ পর্যন্ত যদি দেখা যায় যে আনুগত্যটা ছেড়ে দিয়ে তিনি মুখ খুলতে শুরু করেছেন, তাহলে মুখটা বন্ধ করার জন্য উনাকে কিন্তু বেহালা পশ্চিমে শেষ পর্যন্ত প্রার্থী করতে হবে। আমি এখানে পরিষ্কার করে বলবো, একেবারে নৈতিক অবস্থান নেওয়া উচিত দলের, এবং সেই নৈতিক অবস্থান এখনো পর্যন্ত তাই চলছে। উনি এখন যেভাবেই চাপ তৈরি করার চেষ্টা করুন না কেন, ওনার জন্য যেভাবে দল ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত জায়গাটার জন্য ওনাকে আটকানো উচিত যেভাবেই হোক। এটা একেবারেই উচিত। তাতে উনি আমি একটা কথা বলি যে হয়তো এটা পলিটিক্যাল আলোচনা, কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করেন দল বদলের প্রশ্নে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে গেছিল, কিছু অভিযোগ করেছিল, সেটা কিন্তু চাকরি দুর্নীতির। আবার তাকে দলে গ্রহণ করেছে একদমই। আবার এই পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ কি? চাকরি দুর্নীতির। তিনি কিন্তু এখন এই মুহূর্তে যা যা বলছেন যে আনুগত্য তাকে এই অবস্থার জন্য দায়ী, তারপরে যা যা কথাবার্তা বলছে তাতে ইঙ্গিত, খুব ইঙ্গিত দায়ী। তার কারণ দুটো কথা বলি। সেই ছবিটা কোন রাজীব বন্দ্যোপাধ্যায় বা অন্য কারোর ছিল না, এটা যেমন ঠিক কথা, কিন্তু অভিযোগটা কে করেছিল রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে? মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং নিজে। তাহলে ক্যাবিনেট মিনিস্টারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী যখন এই অভিযোগ করেন, তারপরে তাকে যদি জলে দিতে পারেন, ওই ছবি দেখা গেলে তো তারপরে তাকে দলে নেওয়ার প্রশ্নে ও তো ছবি, ক্যাশটা পাওয়া গেছে তার বান্ধবীর বাড়িতে, ওনার বাড়ির তলায়, খাটের তলায় তো পাওয়া যায়নি। এই যুক্তি দিয়ে তাকে দলে নিতে তৃণমূল অসুবিধা বলেছেন ওই ক্যাশ আমার নয়, কার কিন্তু বলেননি তন্ময়। বিভিন্ন জন বিভিন্ন রকম স্পেকুলেশন করলেন। আমি দেখে এটাও জানতে পারলাম আপনার স্টুডিওতে বসে কে কোথায় ক্যান্ডিডেট হচ্ছে এখনো দল ঠিক করেনি, দল জানে না। কিন্তু এইটা নিয়ে আগের দিন বলেছি, আবার অন ক্যামেরা বললে ভালো লাগবে না শুনতে। সেটা হচ্ছে কে কোথায় ক্যান্ডিডেট হবে না হবেন সেটা দল ঠিক করবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন, দলের পদ্ধতি অনুযায়ী যা হবার এখনো সেই সমস্ত কিছু ঠিক হয়নি, সেটা দল নিশ্চিত হওয়ার সিদ্ধান্ত নেই। কিন্তু এখানে দেখলাম সব একটা ইকুয়েশন করে, কিন্তু আজকে ইঙ্গিত যা পার্থ চট্টোপাধ্যায় যেটা মিন করছেন যে গোপন কথাটি রবে না গোপনে, প্রায় সেই রকম। উনি যা ইচ্ছা বলবেন, ওনার উনি বলবেন। ইডিকে বলেননি কেন? এতদিন তো ইডির হেফাজতে ছিলেন, আদালতে ছিলেন, বলেননি কেন? সুতরাং যদি কিছু বলার থাকে ওনার মনে হলে বলবেন, সেই ব্যাপারে দলের কোনো কিছু বক্তব্য নেই। দল যদি মনে করে কখনো যে না, দলের কিছু বক্তব্য নেই, কিন্তু কমিটি মেম্বার করে দিচ্ছে, দলের ক্ষমতা আছে। তৃণমূল কংগ্রেস এটা দেখিয়েছে, দুর্নীতিতে যুক্ত তাকে বের করা হয়েছে। যদি দেখা যায় নির্দোষ প্রমাণিত হয়েছেন, দল তাকে নেবে। আমি বলছি শুনুন না, পাতায় অলরেডি ফুলের কুড়ি এসে গেছে, অন্য দলের ফুলের কুড়ি এসে গেছে। আমি আবার বলছি শুনুন, আর কি শুনবেন আপনি? আপনি তো বলেই দিলেন ওইসব টাকা পয়সা তখন এর কোনো ইস্যু নয়। আমরা যে কথাটা বলছিলাম, পার্থদা এখনই কাজ হয়ে গেছে, যে বলেছে তীরটা শুধু সময় এলেই মারবো। হ্যাঁ, কে ব্রুটাস পেটের ভেতরে আছে এখনো বার করিনি, সময় এলে বার করবো, কাজ হয়ে গেছে। আবারও বলছি, আগামী নির্বাচনে চট্টোপাধ্যায় কোনো মূল নেই। আপনি বলুন স্ট্যান্ডিং কমিটিতে দিয়ে দিল কি করে? সব থেকে বড় খবর দেখুন, ভোটের কথা এত হচ্ছে, আজকে এক দফায় ভোট করতে প্রস্তুত সিইও দফতর।
নির্বাচন কমিশন পরামর্শ চাইলে সিইও দফতর বলবে তারা এক দফায় ভোট করতে প্রস্তুত, এক দফায় ভোট করতে কোনো সমস্যা নেই সিইও দফতর মনে করছে। তবে আমরা প্রত্যেকে জানি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা জাতীয় নির্বাচন কমিশনের ওপর। এক দফায় দ্রুত ওয়ান লাইনার। হ্যাঁ, আগের বার চেষ্টা করেছিল 7 দফায় করে হচ্ছে 200 হতাশ হয়ে এক দফা, এবার হতাশ হয়ে এক দফায় চাইছে, এবার ওটা 50-এ নেমে আসবে। প্রচুর মারবে সিআরপিএফ, যারা ভোট লুটতে যাবে তাদের প্রচুর মারবে, সাবধানে থাকবেন। এক দফায় প্রতিক্রিয়া মানে সিআরপিএফ প্রচুর মারবে। এসআইআর নিয়ে যা হয়রানি হলো মানুষের, এক দফায় করতে পারেন, যা করতে পারেন। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে না, আর বিজেপিরও আসন এবার বাহিনী নিয়ে আলোচনা হয়েছে, একেবারে পরিষ্কার বাহিনীর মোবিলাইজেশন নিয়ে আলোচনা হয়েছে এবং 8 দফায় ভোটের জায়গায় এক দফায় করতে সিইও দফতর রয়েছে। 7 দফায় হোক 5 দফায় হোক, যা হোক ভোটটা দেবে কে? ভোটটা দেবে মানুষ ভোট দেবে এবং মানুষ বিজেপিকে দেখছে, একেবারে সংসদের কথায় আসবো। অনুপ্রবেশকারীদের বাঁচাতে কোর্টকে চাপ দেয়া হচ্ছে, সংসদে দাঁড়িয়ে বললেন দেশের প্রধানমন্ত্রী। ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। পরের প্রতিবেদন। নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্ট হয়ে এসআইআর সংঘাতের আঁচ পৌঁছে গেছে একেবারে সংসদ অবধি। আর এই সংঘাতকে অন্য মাত্রা দিয়েছে যুযুধান দুই পক্ষের নাম। একজন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, আরেকজন নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী। বুধবার এসআইআর মামলায় নজিরবিহীনভাবে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে নিজের সওয়াল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের প্রধান বিচারপতির এজলাসে দাঁড়িয়ে তিনি অভিযোগ করেছিলেন পশ্চিমবঙ্গকে টার্গেট করা হচ্ছে, বুলডোজ করা হচ্ছে। তার 24 ঘন্টার মধ্যে রাজ্যসভায় দাঁড়িয়ে নাম না করে মুখ্যমন্ত্রীকে নিশানা করেন প্রধানমন্ত্রী। दुनिया का समृद्ध से समृद्ध देश भी अपने यहां गैर कानूनी नागरिकों को बाहर निकाल रहा है। हमारे देश में घुसपैठियों को बचाने के लिए अदालतों को तब तक प्रेशर पैदा किया जा रहा है। নাম না করে প্রধানমন্ত্রী ইঙ্গিত করেছেন তৃণমূল নেত্রীর বিরুদ্ধে যে তিনি সুপ্রিম কোর্টে গেছিলেন, তাই গাত্র দেওয়া হচ্ছে ওদের সর্বস্তরে। ভারতবর্ষে কত অনুপ্রবেশকারী ঢুকেছে, তাদের মধ্যে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কতজনকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে, তার হিসেব আমি চেয়েছিলাম, রাজ্যসভাতে প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্ন ওরা অ্যালাউ করেনি, তারা উত্তর দিচ্ছে না। এদিকে প্রধানমন্ত্রীর বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, তৃণমূল সরকার রাজ্যে ক্ষমতায় টিকে থাকতে অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দেয়, এটা সর্বজন বিদিত। কিন্তু দেশের সার্বভৌমত্ব এবং সুরক্ষার বিষয়টির তোয়াক্কা না করে সর্বোচ্চ আদালতের ওপর চাপ সৃষ্টি করার রাজনীতি করতেও পিছপা হয় না, এটা নজিরবিহীন। যেখানে আজ অনুপ্রবেশ নিয়ে পৃথিবীর সমৃদ্ধশালী দেশগুলির অবস্থান করা, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রবেশকারীদের স্বার্থ রক্ষায় সন্দেহজনক ভূমিকা মাননীয় প্রধানমন্ত্রী সংসদে সারা দেশের সামনে তুলে ধরেছেন। এই নির্মম সরকার কত নিচে নামছে, আদালত পর্যন্ত চলে যাচ্ছে। মরিয়া এই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী, মূলত মুসলিম বাংলাদেশি অনুপ্রবেশকারী, এদের বাঁচানোর জন্য এই নির্মম সরকারের মরিয়া প্রয়াস, এটা দেশের পক্ষে বিপজ্জনক। এটা আদালতের ওপর চাপ সৃষ্টি করা। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আদালত কোনোদিন চাপের কাছে নথি স্বীকার করে না, সুতরাং এই ধরনের কথা বলা হচ্ছে আদালতকে অবমাননা করা। প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি নিশ্চয়ই জানবেন এটা, কারণ তিনি কিন্তু আইন প্রণেতা। সব মিলিয়ে এসআইআর ইস্যুতে সংঘাত একেবারে সপ্তমে। বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আরজি করের দুর্নীতি মামলায় খুব স্পষ্ট আজকে নগর এবং দায়রা আদালতের ইডি স্পেশাল কোর্টে এই মামলার চার্জশিট পেশ হলো। তার থেকেও বড় খবর সেটা হচ্ছে ওই প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলীকে গ্রেফতার করার নির্দেশ দিল বিশেষ সিবিআই আদালত। এর আগে বারবার তিনি হাজিরায় এড়াচ্ছিলেন, স্পষ্ট গ্রেফতারির নির্দেশ দিল সিবিআইকে। দেখুন, আরজিকর মেডিকেলে দুর্নীতির মামলায় এ যেন সুপার ফ্রাইডে। শুক্রবার নগর দায়রা আদালতে প্রথম চার্জশিট দিল ইডি, যেখানে নাম রয়েছে আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। আর এদিনই আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলীকে অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিল আলিপুরের বিশেষ আদালত।
আরজিকর মেডিকেল কলেজে দুর্নীতির অভিযোগে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। এবার সেই তাঁকেই অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিল আলিপুরের বিশেষ আদালত। জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হলো। এদিকে শুক্রবারই নার্সিংহোমে ভর্তি হয়েছেন আক্তার আলী। তো এমন নয় কি আমি এড়িয়ে যাচ্ছি, এবার আমি সুস্থ হয়ে অবশ্যই আমি ঠিক ফিট হলে আমি সারেন্ডার হয়ে বেল পিটিশন করব। আমার দাদা যখন অসুস্থ ছিল কোভিডের সময়, দাদা তো মারা যায়, তখন আমি ধার কারো কাছ থেকে নিয়েছিলাম। আমি ইনোসেন্ট, আননেসেসারি আমাকে এটা 2020 গল্প। আর যদি আমার ঘুষ নেওয়ার ইচ্ছে থাকতো তাহলে আমি ক্যাশ নিতাম, আমি কেন আমার অ্যাকাউন্টে। বাট সেই লোকটা আছে মানে বেমানি করেছে আমার সঙ্গে। আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনা ঘিরে তোলপাড় শুরু হওয়ার পর সামনে আসে আর্থিক দুর্নীতির অভিযোগ। আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। তার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে আর্থিক দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে সিবিআই। এর মধ্যে অভিযোগকারী আক্তার আলীরই নাম জড়ায় দুর্নীতিতে। গত বছর বিজেপিতে যোগ দেন তিনি। এরপর কালিয়াগঞ্জ হাসপাতালে ডেপুটি সুপার পদ থেকে ইস্তফা দিতে চান, তবে তা গ্রহণ না করে গত বছর 7ই নভেম্বর আক্তার আলীকে সাসপেন্ড করে স্বাস্থ্য দপ্তর। টাকার বিনিময়ে হাসপাতালে টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। 2রা ডিসেম্বর আক্তার আলীর বিরুদ্ধে চার্জশিট দেয় সিবিআই, তলব করা হয় তাঁকে। এরই মধ্যে কলকাতা হাইকোর্ট আক্তার আলীর আগাম জামিনের আবেদন খারিজ করে। শুক্রবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে মামলার শুরুতেই আক্তার আলীর আইনজীবী জানান, সকালে নার্সিংহোমে ভর্তি করতে হয়েছে আক্তার আলীকে। চিকিৎসক তাঁকে 1 সপ্তাহ বেড রেস্টের পরামর্শ দিয়েছেন। সিবিআই এর আইনজীবী বলেন, ইচ্ছে করে আদালতে হাজিরা এড়াতে এই কৌশল নিচ্ছেন আক্তার আলী। এরপর সন্দীপ ঘোষের আইনজীবী বলেন, আক্তার আলী যে দুর্নীতি করেছেন সিবিআই চার্জশিটে তা জানিয়েছে। বোঝাই যাচ্ছে যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার আগে থেকেই তিনি দুর্নীতি করছেন। যখন করতে পারেননি তারপর অভিযোগ তুলেছেন। একই অভিযোগে সন্দীপ ঘোষ 1.5 বছর জেলে রয়েছে। তাহলে আক্তার আলী কেন বাইরে ঘুরে বেড়াবেন? এরপরই বিচারক প্রশ্ন করেন, এমন কি হলো যে নার্সিংহোমে ভর্তি করতে হলো আক্তার আলীকে? নার্সিংহোমকে কেন বিপদে ফেলছেন? একজন ডাক্তার বেড রেস্ট সাজেস্ট করছেন, আরেকজন নার্সিংহোমে ভর্তি করছেন। আক্তার আলীর বক্তব্যে আদালত সন্তুষ্ট নয়। বোঝাই যাচ্ছে আদালতকে এড়াতে তিনি ট্যাকটিক্স করছেন। এরপরে বিচারক সিবিআইকে নির্দেশ দেন, অবিলম্বে আক্তার আলীকে গ্রেপ্তার করতে হবে। অভয়ার মৃত্যুর সঙ্গে যুক্ত যারা, তাদেরকে আড়াল করবার জন্য এই রাজ্যের প্রশাসন, স্বয়ং মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পুলিশ প্রশাসন যে ভূমিকা পালন করেছিল, যেভাবে ক্রাইম সিনকে ভাঙচুর করা হয়েছিল, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজ পর্যন্ত মানুষের কাছে কোনো সদুত্তর আসেনি বলে আমি মনে করি। যারা যারা মমতা ব্যানার্জির নামে কুৎসা করেছে, এইসব করেছে, তাদের প্রত্যেকের চরিত্র এক এক করে মানুষের সামনে আসছে। অন্যদিকে আরজিকর মেডিকেলে দুর্নীতির মামলায় শুক্রবার নগর ও দায়রা আদালতের ইডি স্পেশাল কোর্টে 68 পাতার চার্জশিট জমা দিল কেন্দ্রীয় এজেন্সি। সূত্রের খবর, এই পর্যন্ত 10 কোটি টাকা দুর্নীতির তথ্য পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে ইডির চার্জশিটে। তাতে আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ছাড়াও তাঁরও 2 সহযোগী বিপ্লব সিংহ ও সুমন হাজরার নাম রয়েছে। প্রকাশ সিনহা, সুকান্ত মুখোপাধ্যায় ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, নানা রকম খামখেয়ালি, রোগা মোটা অসীম বলেই আমার কিছু বন্ধু আছে, তবে রাজনীতির স্বার্থের অঙ্কে কে যে কখন কার বন্ধু সেটা বলা কঠিন। এই যেমন কংগ্রেস সিপিএম এর বন্ধুত্ব শেষ, তারা আলাদা হয়ে ভোটে লড়বে। নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবিরকে নিয়ে বিরোধী মহাজোটের নানা জল্পনা থাকলেও এখনও নিশ্চিত করে কিচ্ছু বলার সময় আসেনি। তবে ভোট ঘোষণার পরে আবার কেউ কারোর সঙ্গে নতুন করে বন্ধুত্ব পাতান কিনা সেটাও দেখায়। তবে তার আগে অ্যানিমেশনে রসিকতার জন্য আবার কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। ভাইরা, নওশাদ আমার সঙ্গে বেশি চালাকি করছে। হ্যালো, এদিকে। হ্যালো হ্যালো হ্যালো, السلام عليكم. হ্যাঁ
द्वारा डायल किया गया नंबर अभी व्यस्त है। কিস দেবেন না প্লিজ? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।